আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ডাইনিংয়ের চেয়ারের উপর 10 বছরের অভুক্ত বাচ্চার মতো ছড়িয়ে ছিটিয়ে খাবার খেতে থাকা মেয়েটার চোখে আমি কি ইনভিজিবল? একবার এসে সালামটাও দিল না, কি অভদ্র। শরতের গলায় নাহারা রসিকতার আভাস পেলেন, ঠোঁট চেপে হেসে প্রস্থান ঘটালেন। প্রিয় তবুও এদিকে তাকালো না, খেতে খেতে বিড়বিড় করলো, বিয়াদ্দব বেটা লোক। সৎ ফিক করে হেসে ফেলল। পোর হাসি চেপে সোজা নিজের রুমে চলে গেল। শরৎ ধীর পায়ে কয়েক কদম ফেলে প্রিয়র পাশের চেয়ারটা টেনে বসে পড়ল। গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, এদিকে তাকান ম্যাডাম, একটু ভালোভাবে দেখি আপনাকে। প্রিয়র খাবার গলে আটকে গেল তৎক্ষণাৎ। সৎ পানির গ্লাস এগিয়ে দিল। প্রিয় সামনে ঝুঁকে পানিটা হাতে নিল, গট গট করে পুরোটা খেয়ে শরতের দিকে তাকালো। দেখতে পেল সৎ এক ধ্যানে তার দিকেই তাকিয়ে আছে। ঘুমিয়ে ফুলো চোখ দুটো, চুলগুলো এলোমেলোভাবে হাত খোপা করা, সামনে কিছু চুল ছড়িয়ে আছে। পরনে হাফ হাতার ছাই রঙা টি শার্ট আর ঢিলা প্লাজো, গলায় স্কার্ফ। শুভ্র শরীরটা কেমন গোলাপি আভাস ছড়াচ্ছে, গাল দুটো লালচে হয়ে আছে। ফুলে থাকা চোখ, ঠোঁট, গাল, শরৎ চোখ ফেরাতে পারছে না। অস্পষ্ট স্বরে বলে উঠল, প্রস্ফুটিত ফুল। প্রিয় শুনতে পেল না ঠিক, পাল্টা শুধালো, এ কথার প্রসঙ্গটা ভারী চমৎকারভাবে শরৎ এড়িয়ে গেল আরেকটা গুরুত্বপূর্ণ কথার দ্বারা। শ্রেয়ানের চ্যাপ্টার ক্লোজড? মেবি। ইয়েস অর নো? মেবি ইয়েস। সামনে থেকে মেবি রিমুভ করুন। ক্লোজড। সৎ প্রশস্ত হাসল। এবার কি সিদ্ধান্ত? চামচে খাবার তুলতে তুলতে প্রিয় বলল, মা বিয়ের কথা তুলেছে, সেটাই ভাবছি। পজিটিভ কিছু? সৎ আর কিছু বলল না। প্রিয় খাওয়া শেষে নিজের রুমে চলে যায়। নাহারা এরপর অনেকটা সময় নিয়ে স্নানের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলেন শরতের সাথে। শরৎ নাহারকে নিশ্চিত করলো সে সবটা দেখে নেবে। ছেলেটার নিশ্চিতকরণ গুটি কয়েক বাক্যই নাহারার মন থেকে সকল দুশ্চিন্তা দূর হলো। প্রিয় আর ঘর থেকে বের হয়নি। শরৎ নাহারকে আরও কবার আশ্বস্ত করে চলে গেল। এর পরের মাসে বাড়িতে প্রবেশ হলো নাহারা, শিকদার, সানোয়ার, শিকদার, শাহনাজ, নিহিন, নিশান ও শরতের। প্রিয় সকালে একটা জবের ইন্টারভিউ ছিল। বাড়িতে ফিরতে ফিরতে দুপুর তখন। দরজা খুলো মেড। ক্লান্ত শরীরে ভিতরে বাড়িতে প্রবেশ করে বসার ঘরে নাসিরউদ্দিন সাহেবের পাশে বসে খোশ মেজাজে গল্প করতে থাকা সানোয়ার সাহেবকে দেখে প্রিয় কিঞ্চিত অবাক হলো। আচমকা তার দিকে সানোয়ার সাহেব তাকাতেই তড়িঘড়ি করে সম্বোধন সহ সালাম দিয়ে উঠল। সানোয়ার সাহেব মুচকি এসে বলেন, ওয়ালাইকুম আসসালাম আম্মু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। আঙ্কেল কখন এলেন? এই তো ঘন্টা 2 থেকে 3 হয়েছে। তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর কথা হবে। ব্যাপারটা বুঝতে না পেরেও প্রিয় মাথা নিয়ে ইতিবাচকতা প্রশ্ন করলো। এর পরপরই তাকলো ডান দিকের কিচেন বরাবর জায়গাটিতে। নাহারার সাথে হেসে সে গল্প করছেন এবং রান্না করছেন শাহনাজ। প্রিয় আরেকটু অবাক হলো। এগিয়ে যেতে শাহনাজ মুচকি এসে বলেন, আরে এসে গেছো আম্মু? জি, ভালো আছেন আন্টি? হ্যাঁ, তুমি? ভালো। প্রিয় আর চোখে ওর মায়ের দিকে তাকাতে নাহারা চোখের ইশারায় শান্ত থাকতে বলল। প্রিয় শান্ত রইল। জিজ্ঞেস করলো কে কে এসেছেন। নাহারা প্রশ্নের উত্তর দিতে প্রিয় নাহারার রুমে গিয়ে মনোহারার সাথে কিছুক্ষণ কথা বলো। এরপর নিজের রুমে গিয়ে নিহিনকে একা বসে বসে ফোন টিপতে দেখেই বলল, ফ্রেশ হয়ে আসি 5 মিনিট। তুমি রেডি হতে থাকো আমার প্রশ্নের উত্তর দিতে। ঠিক করে হেসে বলে নিহিন। আচ্ছা প্রিয়দি। প্রিয় ফ্রেশ হয়ে এসে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে আরেক হাতে নিহিনের হাত ধরে নিয়ে বিছানায় বসালো। এরপর নিজে বসলো পাশে। উত্তেজিত চিত্রে শুধালো, কাহিনী কি? কখন এসেছো হঠাৎ? নিহিন কোমল গলায় বলে, আমি, মা আর ছোট ভাই এসে দাদা ভাইয়ের অ্যাপার্টমেন্টে উঠেছি। প্ল্যানিং 1 মাস থেকে ছিল। পরে আজ বাবা আর দিদা সকালে এসেছে দাদা ভাইয়ের বাসায়। ওখান থেকে গোছগাছ করে 11টার দিকে আমরা এখানে এসেছি। এসে দেখলাম তুমি নেই, তাই অপেক্ষা করছি। দাদা ভাইয়েরা প্রহর ভাইয়ার রুমে বসে আড্ডা দিচ্ছে। প্রিয় নিহিনের হাত শক্ত করে চেপে ধরলো। উদ্দেশ্য কি আসার? নিন সর চোখে তাকালো। জানো না কি? তোমার বিয়ের কথা চলছে। প্রিয় কিঞ্চিত ভরকালো। অস্বাভাবিক বিষয় তো নয়। পরমুহূর্তে নিজেকে সামলে নিয়ে নিশ্চিতকরণ প্রশ্ন করলো, তোমার দাদা ভাইয়ের সাথে? নিহিন ঠোঁট উল্টে বলল, তা নয় তো আর কার সাথে?
প্রিয় গা ছেড়ে বসে রইল। থমথমে আওয়াজে জিজ্ঞেস করলো, ফ্যামিলি জানে কবে থেকে? নিন ভুরু কোচকাল, সেভাবেই পড়ল। ফ্যামিলি তো অ্যারেঞ্জ করলো। মা রিধিমাদি মায়ের সাথে তোমার ব্যাপারে অনেক আগেই কথা বলে রেখেছিল, সেভাবে এগোয়নি বিষয়টা। এরপর সেবার তোমরা এলে না বাড়িতে। রিধিমাদির বিয়ের আগেই নাহারা আন্টিকে দিদা সরাসরি প্রপোজাল দেয়। আন্টি তখনই রাজি হয়ে যায়, কিন্তু তুমি নাকি তখন বিয়ে করতে চাইতে না, তাই আর জানানো হয়নি। এর আগেও দিদা একবার পাকা কথা বলতে তোমাদের বাড়িতে আসতে চেয়েছিলেন। দাদা ভাই জানালো কি একটা নাকি ঝামেলা হয়েছে এই বাড়িতে, তাই আর আসা হয়নি। প্রিয় থেমে থেমে বলল। ওয়াও, নাইস। প্রিয়র বলার ভঙ্গিমাইনহীন হেসে ফেলল। প্রিয় ওর দিকে তাকিয়ে শুধালো, তার মানে সব পারিবারিক? তোমার দাদা ভাইয়ের দিক থেকে কচুটিও নেই? না, অবশ্যই আছে, নয়তো প্রিয়দির স্পেশাল অ্যাকাউন্টের বায়োতে কামিনী ফুল লেখা আর দাদা ভাইয়ের কভারে এক গুচ্ছ কামিনী ফুলের ছবি কেন থাকবে? প্রিয় কেসে উঠল। অত দিকে নজর কেন যায়? নীন হেসে প্রিয়র হাত ধরে উঠে দাঁড়িয়ে পড়ল। ওর রুমে সব ছেলে, আমার একা যেতে লজ্জা লাগছিল। চলো যাই। প্রিয় লজ্জা লাগা বলতে নিহিনের জন্য পোহরের উপস্থিতি ছাড়া কিছুই পেল না। নিহিনের টানতে থাকা হাতটা ধরে থামিয়ে ফেল প্রিয়। নিহিন পিছে তাকাতেই সে মলিন গলায় আবৃত্তি করে উঠল। যারে তুমি পাবে না তার তরেতে মন হারিও না। তারে তুমি পাবে না যারে পাওয়ার অভিপ্রায়ে দুনিয়া হারিয়ে ফেলতে পারো একটি পলকেই। তারে পাবে না যারে পেতে বরণ করেছো কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বিষ, আমরণ। এক জীবন এক মরণ কেবলই একজনকেই দেওয়া। সেজন্য তোমার জন্য যোজন মুগ্ধ চোখে ঘুরবে সারাটা জীবন। নীল থমকে গেল। ব্যথাটা কোথায় লেগেছে তার বহিঃপ্রকাশ সে ঘটালো না। একরাশ মুগ্ধ কলে বরং চোখ পড়ল। ও মা প্রিয়দি, কি সুন্দর আবৃত্তি জানো গো। প্রিয় তাকিয়ে রইল। নিহিন মুচকি এসে পড়ল। টের পেয়েছিলে কিছু প্রিয়দি? প্রিয় ইতিবাচক ভঙ্গিমায় মাথা নাড়ালে নিহিন বলে, আর ছোট্টটি নেই। কাকিমণি বলেছে বিয়ের বয়স হয়ে গেছে, কটা বছর পর নিজের সংসার হবে, বাচ্চা কাচ্চা সামলাতে হবে। এখনও কি বাচ্চাদের মতো কোনো কিছুর প্রতি জেদ দেখিয়ে চাইতে পারবো নাকি? টেনশন নিও না, কিচ্ছু চাই না আমার। প্রিয় নিহিনের বাহুতে হাত রাখে। ব্যথাটা সে নিজে অনুভব করতে পারে, খুব করে পারে। সে এখন বুঝতে পারছে নিহিনের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, অথচ মেয়েটা কি সুন্দর হাসছে, প্রকাশ করছে না কিছুই। এমন শক্ত মেয়েও হয়। নিনকে প্রিয় খুবই নাজুক মনে করেছিল। নিন নিজেকে দেখিয়ে দিল। হেসে হেসে বলল, চলো যাই। প্রিয় আর নিহিনও মিলে পোহরের রুমে যেতেই নিশান লাফিয়ে এদিকে চলে এলো। প্রিয়র পাশে দাঁড়িয়ে শরৎকে বলল, ব্রো কেমন মানাচ্ছে? শরৎ আইব্রো উঁচিয়ে বলল, জোস, তবে পাশেরটা বেশি জোস। নিশান হে হে করে হেসে বলল। দেখতে হবে না কার ভাবি। প্রিয় গিয়ে সোজা শরতের মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। শরৎ শুধালো, কি কথা আছে, উঠুন। পাশ থেকে নিশান আর নিহিন ঠোঁট চেপে হাসতে লাগলো। পোর এদিকে একবারও তাকাচ্ছে না, ফোনে ডুবে আছে। এক ফাঁকে কানে হেডফোন লাগিয়ে ফেল। সৎ না উঠলে প্রিয় ওর হাত ধরে টেনে ওঠায়। নিশান বলে, আরে আরে ভাবি করছেন কি? ওটাকে তো আজীবনের জন্য বুকড করে দেব। এখন আমাদেরও সুযোগ দিন। প্রিয় নিশানকে বলল, কচু দেব তোমায়। এই চুল এত বড় কেন করেছো? কি বিশ্রী দেখাচ্ছে। কালি কাটবে, এরপর সামনে আসবে। আরে কিউটি পাই, সেদিন না ফেসবুক ওয়ালে শেয়ার দিলে বড় চুলওয়ালা ছেলেদের তোমার পছন্দ, তাই তো আমি আর দাদা ভাই মিলে চুল বড় করার মিশনে নেমেছি। এদিকে খেয়াল দিলে ওদিকে দিলে না, তবে কি ধরে নেব ভাবি? নিশানের শেষ কথাগুলোর রসিকতা মাত্র অতিরিক্ত। প্রিয় মুখ গম্ভীর করে বলল, ঢং করবে না, তোমাকে মোটেও সুন্দর লাগছে না। ঢং করলে পুরো জঙ্গলি দেখাচ্ছে একদম বড় চুলে, বুঝেছো? তোমাকেও আর তোমার দাদা ভাইকেও। নিশানে কিছু বলার আগেই প্রিয় শরৎকে বলে উঠল, এই যে নিশান নিহিনের দাদা ভাই, আপনি কি আমার সাথে আসবেন নাকি এখানেই কথা কন্টিনিউ করব? বুঝবেন কিন্তু ব্যাপারটা, আমি যে কোনো কথাই বলতে পারি এখানে। নিশান বলল, অবভিয়াসলি ভাবি, এখানেই বলো। শরৎ কেঁচে উঠল। না প্রিয়, চলুন আমরা অন্য কোথাও যাই। উঠে দাঁড়ালো শরৎ। নিশান আর কিছু বলতে গেলে শরৎ কড়া চাহনি দিয়ে ওর দিকে তাকায়। কাঠখোট্টা আওয়াজে বলে, প্রাইভেসি দে বেটা, নইলে তোর বেলা আমাদের বাচ্চাকে তোর আর তোর বউয়ের মাঝে রেখে আমি আমার বউ মিলে চিল করব। ভয় পেল নিশান। না তোমরা যাও,
হ্যাভ আ জোস প্রাইভেট মিটিং। শরৎ আর প্রিয় মুখোমুখি প্রিয়র বারান্দায় বসে আছে। শরৎ বাম হাতের ঘড়ির কাঁটার দিকে তাকালো। বিগত 13 মিনিট ধরে তার এখানে বসে আছে, আর প্রিয় 11 মিনিট ধরে নিষ্পলক তার দিকে তাকিয়ে আছে। অধর পাকিয়ে সামান্য হাসলো শরৎ। কি ম্যাডাম, কিছু বলবেন নাকি শুধুই দেখবেন? অপশন 2 চুজ করলে আমিও সেভাবেই দেখানোর জন্য প্রস্তুত হব। প্রিয় নির্বিকারত্ব নিয়ে বলল, আপনি বিয়ে করবেন নীরজ ভাই? কাকে? আমাকে? মনে তো তাই হয়। প্রিয়র গলার আওয়াজ আরো কঠিন হয়ে এলো। মজা করছি না। এ পর্যায়ে শরৎ প্রিয়র চোখে চোখ রেখে নির্বিকার মুখে বলল, বিয়ে করতে চাই প্রিয়, আপনি রাজি? প্রিয়র বুকের ভেতর কোথাও একটা কিছু হলো, সে টের পেল, অথচ কিছু বলতে পারল না। শরৎ নিজও আর কিছু বলল না। ঘড়ি কাটায় আরো 5 মিনিট এগোতেই প্রিয় বলে উঠল, আমার সময় চাই। বিয়ের পর এনাফ সময় দিব। একাকিত্ব চাই। শত চাওয়াতেও তা দিতে পারবো না। কেন? আপনাকে এক মুহূর্তের জন্য একা রাখা সম্ভব নয়। আর আমি প্রফেশনাল লাইফে কনসেন্ট্রেট করতে পারি না। মনে হয় আমার একাংশ এখানে আর বাকি অংশ কোথাও একটা পড়ে আছে। প্রিয় বড় করে শ্বাস টানলো। আমি এখন বিয়ে করতে চাই না। কারণ? সেটেল হতে চাই, জব হোক। এরপর বিয়ে? এরপর আরো 6 মাস নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য চাই, তারপর। এখন করতে সমস্যা কি? সমস্যা না, মন টানছে না। আমি চাইছি না মনের বিরুদ্ধে গিয়ে জীবনের এত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আমি নিই। শরৎ এখানে থামলো, তারপর বলল, আমাকে বিয়ে করতে কোনো আপত্তি? প্রিয় বিনা বাক্য ব্যয়ে বলল, না, নিঃসন্দেহে আপনার চেয়ে যোগ্য কাউকেই আমি পাবো না। তবে আমি চাই এই কয় মাস আপনি আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখবেন না। কেউ কাউকে দেখবো না, শুনবো না। অনুভূতিটা কি গাঢ় হয় নাকি মুছে যায়, এটা আমার দেখার আছে। শরৎ কিঞ্চিত হাসলো। ঠিক আছে, তাই হবে। তবে এর আগে বিয়ে পড়ানো হবে আজ, এই মুহূর্তে। আনুষ্ঠানিকতা পরে হবে। তৈরি হয়ে নিন মিসেস নীরজ শিকদার হতে। প্রিয় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। শরৎও দাঁড়ালো, দুহাত তুর্ত মাঝে রেখে পড়ল, এসেছিলাম পাকা কথা বলতে। আপনাকে দেখে বিয়ে করার ইচ্ছে জেগে উঠল। আপনি বহুত শিয়ানা প্রিয়, কখন বেঁকে বসবেন বুঝতেই পারবো না। এদিকে আপনাকে পাওয়ার অনিশ্চয়তা নিয়ে আমি আর একটা মুহূর্ত কাটাতে পারবো না। দোষটা কি আমার নাকি আপনার, যে আমাকে প্রতিটা ক্ষণে হারানোর ভয় দেখায়? প্রিয় অস্পষ্ট স্বরে পড়ল। নীরজ ভাই? শরৎ তৎক্ষণাৎ থামালো ওকে। আপনি যদি বলতেন আমি অযোগ্য, তবুও বিয়েটা আমাকেই করতে হতো। সবাই যোগ্য কাউকে পায় না, আপনিও পেতেন না। যেহেতু আমাকে পছন্দ আপনার, কবুল বলার জন্য তৈরি হন প্রিয় সুখ। ঘরোয়াভাবে বিয়ে পড়ানো হলো প্রিয়র। প্রিয় পুরোটা সময় চুপ ছিল, উত্তেজিত ছিল। শরৎ লক্ষ্য করছে সবটা। বিয়ে পড়ানো শেষে এক ফাঁকে এসে পড়ল, লিখিতভাবে আপনার সব সুখের দুঃখের ভাগ নিলাম প্রিয়। প্রিয় তাকালো না শরতের দিকে। শরৎ হেসে ফেল। রাগ? প্রিয় ছোট্ট করে জবাব দিল, তবে মনে হচ্ছে লাইফটা হুট করে পাল্টে যাচ্ছে। অস্বাভাবিক নয়? ভালো লাগছে না। মন খারাপ? সম্ভবত। কি? আমি তো মন ভালো করার দায়িত্বটাও নিয়েছি। প্রিয় চকিতে তাকালো শরতের দিকে। শরৎ ফোনে কাকে যেন মেসেজ করলো, তারপর বলল, এগোতে থাকুন ফুল। চলতি পথটার কাঁটা সরিয়ে দিয়ে ফুল বিছানোর জন্য আমি 24/7 আপনার একান্ত মানুষ হয়ে আছি। প্রিয় উদ্বেগপূর্ণ গলায় শুধালো, কি করতে চাইছেন নীরজ ভাই? শরৎ হাতের ঘড়ির দিকে তাকালো। সেকেন্ডের কাঁটা ঘুরছে, ঘুরতে ঘুরতে একই স্থানে ফিরে আসছে। পর্যায়ক্রমিক প্রক্রিয়াটিতে নজর স্থির রেখে সে প্রিয়কে বলল, হারানো সবকিছু ফিরিয়ে দিতে চাই। যা হারিয়েছ তার চেয়ে দারুণ কিছু এনে দিতে চাই। শুরুটা আজ হোক, শেষটা আমার মৃত্যুক্ষণ হোক। এটি ঘন্টাখানেক পর শরৎ একটু কাজের বাহানায় বাড়ি থেকে বেরোলো। সঙ্গে প্রহরও এলো। অপোজিটের রোডে দুজনে দাঁড়াতেই বাইকে করে একটা ছেলে এসে দাঁড়িয়ে পড়ল। হেলমেট খুলে শরৎকে দেখে ভুরু কুচকে ফেলো। প্রহরকে দেখে কোচকানো ভুরু শিথিল হলো। এসে জড়িয়ে ধরলো প্রহরকে, জিজ্ঞেস করলো, কিরে বেটা, এত ইমার্জেন্সি ডাকলি? কলে তেমন কিছু জানাসনি? প্রহর পরিচয় করিয়ে দিল। ভাইয়া, আসলে নীরজ ভাইয়া বলেছিল তোমাদেরকে কল দিতে। আমাদেরকে? আর মিরাজ ভাই মানে? প্রহর কিছু বলার আগে শরৎ এগিয়ে এসে হ্যান্ডশেকের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি নীরজ, প্রিয়র সদ্য বিয়ে করা বর। চমকে উঠল শাওন। ওনা অন্য কারোর সাথে সম্পর্কে ছিল, যার জন্য আমাদের সাথে সম্পর্ক নষ্ট করলো। শরৎ হেসে বলল, একটা টক্সিক রিলেশনের স্থায়িত্ব খুব একটা বেশি দিন থাকে না।
তুমি কি খুশি নাও? শাওন হাত এগিয়ে শরতের সাথে হ্যান্ডশেক করে লম্বা একটা হাসি ফেলে বলল, খুশি না মানে? ব্রেকআপ কবে হয়েছে দুলাভাই? সম্পর্ক খারাপ হয়েছে বছর 2-3 আগে থেকেই। অফিসিয়ালি ব্রেকআপ হলো 1 মাস আগে। শাওন হাতটা বুকে ছুঁয়ে বলল, কি যে খুশির একটা খবর দিলেন না দুলাভাই। শান্তিতে কাউকে ধরে 2টা চুম্মা খাইতে ইচ্ছা করতেছে, বাট আই এম স্টিল সিঙ্গেল নাও। এই একটু এদিকে আয় তো, চুম্মা দেই। পর 2 কদম পিছিয়ে পড়ল। উহ ব্রো, আই হ্যাভ মাই গার্লফ্রেন্ড। সে আবার ফ্রেশ জিনিস পছন্দ করে। শাওন এগিয়ে গিয়ে পোহরের কাজ জড়িয়ে পড়ল। আরে শালা, প্রেম করে ফেলছিস? বড় ভাইদের আগে কেমনে করলে? কলিজা কাঁপলো না? দেখি তো তোর কলিজাটা কয় হাতের বানাইছস? কেসে উঠল শরৎ। শাওন শোনো। সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল শাওন। জি দুলাভাই বলে। ইতস্তত করতে করতে শরৎ বলল, প্রহরকে শালা বলো না, ওর একমাত্র বোনের সাথে একটু আগেই আমার বিয়ে হয়েছে। শাওন খ্যাক খ্যাক করে হেসে উঠল। সরি দুলাভাই, মিস্টেক। নতমুখী হয়ে হাসলো শরৎ। কিছুক্ষণের মধ্যেই তমা আর দিশাও চলে এলো। দিশা কোচিংয়ে ক্লাস নিচ্ছিল, সেখান থেকে দৌড়ে চলে এসেছে। আর তমা ঘুমাচ্ছিল, চুলগুলো এলোমেলো হয়ে আছে, কেবল জামাটাই চেঞ্জ করে চলে এসেছে। ওদের এই অবস্থাটা দেখে শাওন সবার আগে 10 মিনিট হেসে নিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসলো, চোখ বন্ধ করে এক হাত পেটে অন্য হাতের তর্জনী ওদের দিকে তুলে হো হো করে হাসলো। আবার ফুটপাতের উঁচু জায়গাতে বসে পড়ে হাসলো। ওর হাসি চলতে থাকা অবস্থায় শরৎ আর প্রহর মিলে তম আর দিশাকে পুরো ঘটনাটা এক্সপ্লেন করলো। শেষে এও বলল, প্রিয় প্রতি মুহূর্তে নিজের ভুলের জন্য আফসোস করে, সবচেয়ে বেশি মিস করে তার বন্ধু মহলটা। তখনই সবার একটাই প্রশ্ন, যদি এতই মিস করেছে তাহলে একটা মেসেজ অবধি কেন দিয়ে জানায়নি? দূরত্ব তো শ্রেণের জন্যই মাঝে দেওয়াল করেছিল, তবে শ্রেণ যাওয়ার পর কেন এমুখ হয়নি একবার? জবাবে নিশ্চল আওয়াজে শরৎ বলল, ওই যে সংকোচের দেয়াল তৈরি হয়ে গিয়েছিল। বিপরীতে সবাই চুপ। সবাইকে সবটা ভালো মতো বোঝালো, সেই সাথে জানালো শ্রেণ বিষয়ে কোনো প্রশ্ন যাতে না করা হয়। সবাই তাতে রাজি। গেস্টরুমে মনোহরের সাথে প্রিয় বসে বসে কথা বলছিল। প্রিয়র পরনে নাহারার একটি গাঢ় নীল রঙের বেনারসির কাতান, সে শাড়ির আঁচল সামলাচ্ছে। আজ নাহারা পরিয়ে দিয়েছিল, তাই কেমন যেন হয়ে আছে। ঠিক করতে করতে খেয়াল করলো কেমন আওয়াজ আসছে, চেনা চেনা আওয়াজ, পরিচিত আওয়াজ ভীষণ রকমের। প্রিয় উঠে দাঁড়ালো, ধীর পায়ে দরজার সামনে দাঁড়াতেই তমা, দিশা ও শাওন সহ ভোর ও শরৎও এসে সেখানে দাঁড়ালো। প্রিয়র পা জমে যায়, মুখটা হাও হয়ে যায় প্রিয় 3 বন্ধুদের একসাথে দেখে। অন্যমনস্ক ভঙ্গিমায় এক হাত দিয়ে অন্য হাতের পিঠে খামচি কেটে এর সত্যতা প্রমাণ করলো। প্রিয়কে এভাবে দেখেই তমা এগিয়ে আসে। কিরে বন্ধু, দিশার সাথে দেখি তুমিও বিয়ে করে ফেললে। সিঙ্গেল কি আমি আর শাওন নাই রইলাম? শাওনও এগিয়ে এলো। মামা দাওয়াত দিল না? এই তুমি বন্ধুশিপ করছিলে আমাদের সাথে? দোস্ত যেমন তেমন, দোলা ভাইটা মনের মতন। কাচ্চির দাওয়াত বঞ্চিত করা থেকে রক্ষা করল। এই খুশিতে তোর জন্য এক্সট্রা দোয়া। ডজনে বাবুর আম্মু হ। দিশা এগিয়ে এসে একপাশে জড়িয়ে ধরল প্রিয়কে। জর্ণ আওয়াজে বলল, আই মিস ইউ প্রিয়। তমার শাওনও নরম হলো, একত্রে বলল, উই মিস ইউ মোর আওয়ার হার্ট। প্রিয়র চোখ ছলছল করছে, কিঞ্চিত হা হয়ে থাকা মুখটা এখনো সেভাবে। বিশ্বাস হচ্ছে এখনো। চরম অবিশ্বাস নিয়ে যখন শরতের দিকে তাকালো, দেখতে পেল ও পাশের দেওয়ালে হেলান দিয়ে 2 হাত বুকে গুজে শরৎ দাঁড়িয়ে আছে। পরনে সাদা শার্ট, চোখে -5 মোটা ফ্রেমের চশমা, গালে খোঁচা খোঁচা দাড়ি, সামান্য বড় চুল কপালে উঠে আছে। প্রিয়কে নিজের দিকে তাকাতে দেখে শরৎ হাসলো, চোখের পলক ঝাপটে আশ্বাস দিল, আপনার সুখের দিন আসছে প্রিয়। এখন আর দুঃখ আপনার ছুঁতে পারবে না, ছবে কেবল সুখ আর আমি। চলে যাওয়ার আগ মুহূর্তে প্রিয় আলাদা ডেকে নিয়ে শরতের সামনে কিছু কন্ডিশন রাখে। তন্মধ্যে সবচেয়ে উপরে ছিল, নীরজ ভাই, আপনি আগামী 6 মাস আমার সাথে কোনো রকম কন্ট্রাক্ট করবেন না। নির্বিকার ভঙ্গিমায় শরৎ তাকিয়ে রইল, নরমভাবে শুধালো, আপনি বলবেন আর আমি তা মেনে নেব? আমাকে আমার বউয়ের সাথে যোগাযোগ বন্ধ করতে বলার মতো আপনি কোন মনীষী? প্রিয় থতমত খেয়ে গেল। একটু আগে তো বিয়ের আগে শরৎ প্রিয়র সব শর্ত মেনে নিল, এখন আবার পোল্টি খাচ্ছি কেন? প্রিয়র অমন চাউনি দেখে শরৎ শুরু চোখে তাকিয়ে বলল, দেখা সাক্ষাৎ আহ্লাদ এসব করব না, ঠিক আছে, বাট নিয়ম করে রাতে অফিস থেকে ফিরে কল দেব। পিক করতে 1 মিনিট দেরি হলে সোজা তুলে নিয়ে বাসায় চলে আসবো। প্রিয় মুখ কুচকে ফেল, রেগে গিয়ে বলল,
এই, আপনি কথা কেন ঘোরাচ্ছেন? এটা তো কথা ছিল না। বাঁকে হেসে শরৎ বলল, বউয়ের খোঁজ রাখার একটা দায়িত্ব আছে না? লাগবে না এত খোঁজ। সেটা আমি বুঝে নিব। নীরজ ভাই, বিয়ে করা বর আমি, ভাই ডাকো কোন সুখে। প্রিয় দাঁতে দাঁত পিষে পড়ল, ভালো হবেন না আপনি। ইহো জন্মে না, আর আপনি আমার সব কথা মেনে চলবেন, বুঝেছেন? হাপ্পিতেশ করে পিউ বলল, বিয়ে করতে চাইনি, বিয়ের পর সবার বিহেভিয়ার ঠিক এভাবেই চেঞ্জ হয়ে যায়, এভাবেই। আপনিও বদলে গেলেন নীরজ ভাই, এমন তো ছিলেন না। সত্য কদম এগিয়ে পিওর দুবাহু ধরে সোজা ওকে দাঁড় করালো। পিওর ফর্সা মুখশ্রীতে আতঙ্কের গাঢ় লাল প্রলেপ। শরৎ পিওর গাঢ় বাদামি জলজলে চোখটিতে দৃষ্টি স্থির করে বলল, আমি আপনার প্রিয়। ইউ ক্যান ইউজ মি এভরি সিঙ্গল ওয়ে ইউ লাইক। একবার ট্রাই করে দেখুন, আপনার অধিকার আদায় করে নিতে জানতে হবে। আর রইল ভালোবাসা, আমাদের মাঝে তা কোনো অংশেই কম নেই। পিও থমকানো নজরে তাকায়। শরতের মাঝে দ্রুত আরো খানিকটা ঘুচিয়ে ফেলে। পিওর এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজিয়ে দিয়ে কপালে লম্বা করে চুমু খায়। ঠোঁট কপালে ঠেকে প্রলম্বিত একটি শ্বাস টানে, পরপর মুচকি হেসে বলে, আজ আসি বেবিজান, আমাদের পরের দেখাটাও শীঘ্রই হবে, অপেক্ষা করুন। শব্দখানেক যেতে না যেতেই একদিন হুট করে ফেরার পথে মুখোমুখি হলো শ্রেয়ান ও পিও। পিও বাস স্টপেজে বসেছিল। শ্রেয়ান ওকে বসে থাকতে দেখে গাড়ি থামিয়ে সোজা সামনে এসে দাঁড়িয়ে পড়ল। পিওর মুখের উপর কোলাহলপূর্ণ শহরটির গাড়িগুলোর হেডলাইটের আলো আর পড়ছে না। সংকুচিত হয়ে সামনে তাকালো পিও। কালো ক্যাজুয়াল শার্ট পরে সামনে দাঁড়িয়ে আছে শ্রেয়ান, চেয়ারের গাম্ভীর্য। পিও তাকানোর সাথে সাথেই শ্রেয়ান সামান্য হাসলো, বলল, এইখানে কি করছো? পিও স্বাভাবিক হলো দুটো শ্বাস টেনে। বাসের অপেক্ষা। চলো বাড়ি পৌঁছে দিয়ে আসি। পিও এমনভাবে তাকলো যেন শ্রেয়ান নিজে থেকেই মুরগির বর্গা নিতে চাইছে। ভেতর থেকে হাসি এলো। পিও হেসে ফেলে বলল, আর তুমি ভাবছো আমি তোমার সাথে যাব? শ্রেয়ান প্যান্টের পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো। পিও চোখে চোখ রেখে বলল, তুমি আর আমাকে চাও না প্রিয়সী, তাই না? প্রশস্ত হেসে পিও বুকে হাত বেঁধে বলল, নিঃসন্দেহে। শ্রেয়ান মাথা নুয়ে হেসে ফেল। পিওর বুকে বেঁধে রাখা হাত দুটোর মাঝে বাহাতের আঙ্গুলগুলো ডান পাশের বাহু ধরে আছে, আর ঠিক অনামিকাতে একটি গোল্ডেন রিং জলজল করছে। শ্রেয়ানের দৃষ্টি সেখানে পড়তে কপাল কুঁচকে গেল। একবার পিওর দিকে তাকালো, আরেকবার হাতের দিকে। অবিশ্বাস্য সেই দৃষ্টি। একটা বিবাহিত মেয়ের হাতের অনামিকাতে স্বর্ণের আংটি কখনোই দেখা যায় না। পিও শ্রেয়ানের সেই দৃষ্টিতে নির্বিকার তাকিয়ে রইল। শ্রেয়ান হতভম্ব হয়ে ডাকলো, পিও একই ভঙ্গিতে তাকিয়ে রইল। জবাবে বলল না একটি শব্দ। পিওর নির্লিপ্ততায় শ্রেয়ানের কম্পনরত আওয়াজটা পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম প্রশ্নটাও করে ফেল, আমি কি তোমায় হারালাম? সমগ্র রুম পিনপতন নিস্তব্ধতায় ছেয়ে আছে। ঝড়ের পর প্রকৃতি যেমন শান্ত হয়ে যায় না, অমন। ড্রেসিং মিররের গ্লাস ভেঙে ফ্লোরে পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে অন্যান্য সামগ্রী। একপাশে ফ্লোরে হাত পা ছিটিয়ে চুপ হয়ে বসে আছে শ্রেয়ান। প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে তার। নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে, চোখ দুটো লাল হয়ে আছে, জ্বলছে। শেষ মুহূর্তে পিও উত্তরই বলেছিল, যেই মুহূর্তে আমি টের পেয়েছিলাম আমি তোমার অবসরের প্রয়োজন মাত্র, মন থেকে উঠে গিয়েছিলে, আমায় হারিয়ে ফেলেছিলে, আর এখন সর্বোপরিভাবে। নিশ্চিত হওয়ার জন্য শ্রেয়ান আবারও বলেছিল, এখন এইটা বলো না, বিয়ে করে নিয়েছো প্লিজ। পিওর দৃঢ় আওয়াজ, করে নিয়েছি বিয়ে। শ্রেয়ান আর ওসব ভাবতে পারছে না, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। দু হাতে চুলগুলো টেনে ধরলো। পিও তার না, সে মেনে নিতে পারবে, তবে পিও অন্য কারোর। এটা কিভাবে মানে সে? পারছে না তো। পুরো পৃথিবী ভেঙে ফেলতে মন চাইছে। সে স্বীকার করে কখনো পিওকে ভালোবাসেনি, কিন্তু পিও নিজে একটা খেলার বস্তু নেয় আচরণ করে শ্রেয়ানকে কতগুলো বছর কৃতিত্ব দিয়েছিল, সেটা শ্রেয়ান ভুলতে পারে না। তার খারাপ লাগছে, অসহ্য লাগছে, দম বন্ধ হয়ে আসছে। আর ঠিক সেই মুহূর্তে সে অনুভব করে সে প্রিয়কে ভালোবাসে। বিচ্ছি 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 হারানোর পরই কেন প্রাপ্তির উপলব্ধি হলো। কি অসহ্য যন্ত্রণার সর্বোচ্চ সীমানে গিয়ে তখন তার মুঠোফোনটা বেজে উঠল। শ্রেয়ান ফ্লোরে স্ক্রিন ভেঙে পড়ে থাকা ফোনটার দিকে তাকালো। ভাঙা স্ক্রিনে জলজল করছে একটা লেখা, মিস্টার রহমান। শ্রেয়ান কল রিসিভ করে স্পিকারে দিয়ে সামনে ধরল। ওপাশ থেকে গম্ভীর আওয়াজ এলো, সন্ধ্যের মধ্যে
আমার অফিসে তোমার থাকার কথা ছিল, তুমি কোথায়? শ্রান থেমে থেমে বলল। ধানমন্ডি। ফেরোনি? না বাবা। কবে ফিরবে? কবে ফিরবো? শ্রানের পাল্টা প্রশ্ন দেখে মনোয়ার সাহেব বলেন, ফেরো। আচ্ছা। সত্যি কথা শুনতে চাই একটা। বলুন বাবা। মনোয়ার সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কি ওখানে প্রিয়াকে ফের ডিস্টার্ব করতে গিয়েছো? শ্রান চোখ বন্ধ করে ফেল, শক্ত আওয়াজে বলল, তোমাকে বারণ করে। আনোয়ার সাহেবের কথা শেষ করতে দিল না শ্রান, বলে উঠল, বাবা মেয়ে দেখুন, আমি বিয়ে করতে চাই। শ্রান বিয়ে করতে চাইলেও বিয়ের দিকে এগোতে পারেনি। হাজার মেয়ে দেখলো কারোর উপরেই ফিলিংস কাজ করে না, সিগারেটের ধোয়া সহ্য হয় না, আর নেশা চয় না কোনো কিছুতেই। মেয়েদের থেকেও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। এভাবে মাস 3-4 গেল। এক বিকেলে সে ধানমন্ডির অ্যাপার্টমেন্টে এসে গাছে শুয়ে পড়ে। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট ওভাবে পড়ে থেকে নতুন সিম দিয়ে কুহুককে কল লাগাই শ্রান। কুক অফিস আওয়ার শেষে একটা ক্যাফেতে বসে রেস্ট নিচ্ছিল, নিজেকে টাইম দিচ্ছিল। এমন সময় ফোনে কল আসায় সচরাচর সে রিসিভ করে না, তবে আজ কেন যেন মুডটা একটু বেশি ভালো করে ফেলো কল রিসিভ। ফোন কানে তুলে নিয়ে কিছু বলো না। অপর পাশের ব্যক্তি থেকে প্রথম কনভারসেশন শুরুর অপেক্ষায় রয়েছে সে। শ্রান অনেকটা সময় চুপ রইল, শ্বাস ফেলতে লাগলো ধীরে সুস্থে। তারপর এক সময় গিয়ে ডেকে উঠল, কুহু। কুহুক মুচকি হাসলো তৎক্ষণাৎ। শ্রেয়ান, হঠাৎ কল দিলে যে? দীর্ঘশ্বাস ছেড়ে শ্রেয়ান বলল, এমনি। কেমন আছো? বিন্দাস। আমাকে জিজ্ঞেস করবে না। কুক চেহারা এলিয়ে দিয়ে বলল, যখন কোনো ব্যক্তি কাউকে শুধু শুধু কল দিয়ে 5 মিনিট চুপ হয়ে থাকে আর এরপর কেবল জিজ্ঞেস করে কেমন আছো, দ্যাট মিন্স সে নিজে ভালো নেই। শ্রেয়ান মলিন হেসে বলল, তুমি খুব বুদ্ধিমতী, জ্ঞানী, আমাকে কিছু উপদেশ দিবে? মিহি হেসে কুহুক বলল, জীবনের সর্বক্ষেত্র এই জ্ঞানটা কাজে লাগে না শ্রেয়ান, কিছু ক্ষেত্রে আমাদের থেমে যেতে হয়। তুমি যেই উপদেশ চাইছো আমি সেক্ষেত্রে হেরে বসে আছি। কাকে ভালোবাসবে তুমি বাই এনি চান্স? আমাকে? শব্দ করে হেসে ফেল কুহুক। আমাদের মধ্যে যা ছিল তাকে কোনোভাবেই ভালোবাসা বলা যায় না, তুমি বরং আয়োজন করে তাকে মিউচুয়াল রিলেশনশিপ বলতে পারো। শ্রেয়ান বরাবরের মতো আবার বলল, একটা মেয়ে হয়ে কিভাবে এইসব কথা বলতে পারো আমি বুঝি না। নম্র ভদ্র হয়েও দেখেছি, সে আমায় চায়নি। কে? ঢাকায় আছো? হ্যাঁ। লোকেশন পাঠিয়ে দিচ্ছি, চলে এসো। শ্রেয়ান আর কুহুক মুখোমুখি দুজন বসে আছে। কুহুক কফি কাপে চুমুক দিয়ে বলল, কি খবর শ্রেয়ান? যেটা শোনাতে ডেকেছো তা বলো। হো হো করে হেসে ওঠে কুহুক। বাবা, একটাকে ছুটে এলে এত আগ্রহ, রিজন কি মশাই? সুদীর্ঘ শ্বাস টেনে শ্রেয়ান বলল, আমার গাট ফিলিংস আমাকে জানাচ্ছিল তোমার সাথে কথা বললে সলিউশন পাবো। কুহুককে বাঁকানো হাসিটার মানে শ্রেয়ান বুঝলো না। কুহুক বলল, শরৎ আই মিন প্রিয়র হাজব্যান্ড, ওকে আমি পছন্দ করি। আচ্ছা, পছন্দ না, ভালোবাসি। ওর থেকে সেই অনুভূতি আমি পাইনি। ওর ভাষ্যমতে প্রেম নাকি যন্ত্রণা ছাড়া কিছুই দেয় না। আমি বহু চেষ্টা চালিয়েও যখন পেলাম না, তখন ভাবলাম ওর মন জিতি, সেই জন্যই ওর আশেপাশে থাকার চেষ্টা করেছি। ও যখন প্রিয়র ফাইল ঘাটছিল তোমার ডিটেলস নিয়ে এলো, আমি গিয়ে ওর থেকে ঘটনার বিবরণ পাই। আমি নিজে থেকে অফার করি ওকে সাহায্য করার। আমি চাইলাম তোমাকে প্রেমে ফেলতে আর তারপর মন ভেঙে চলে যেতে। মন ভাঙার কষ্টটা উপলব্ধি করাতে চেয়েছিলাম তোমাকে। এরপর তোমার সাথে দেখা হওয়া, সম্পর্কে জড়ানো, সবটাই আমার ধোঁকা ছিল। আমি তোমায় মন ভাঙাতে গিয়ে লক্ষ্য করলাম তুমি হৃদয়হীনা। ততদিনে আমি প্রিয়র প্রতি শরতের ফিলিংস টের পাই। আমি নিজের প্ল্যান চেঞ্জ করে ফেললাম। আমি তোমাকে শুধু মন ভাঙার কষ্টটা রিয়েলাইজ করাতে নয়, চেয়েছিলাম প্রিয়র কাছে ফিরিয়ে দিতে। ভেবেছিলাম তুমি হয়তো আমায় অবহেলার মাধ্যমে প্রিয়র ভালোবাসার গভীরতা টের পাবে, ওর কাছে ফিরে যাবে। এরপর হয়তো আমিও শরৎকে পেতাম। আর বোকা ছেলে তুমি, তুমি তাও হেরে গেলে। তোমার মানুষকে অন্য একজন নিয়ে গেল, আমার মানুষটা অন্যের হলো। শ্রেয়ান অন্যদিকে তাকিয়ে রইল। কুক হেসে ফেলে বলল, চেষ্টা তুমিও করেছিলে, আমিও করেছিলাম, তবুও পাইনি। এর মানে বুঝতে হবে ওরা আমাদের জন্য ঠিক ছিল না। আমি তোমার থেকে সরে এসে পুরোপুরি নিজের কেরিয়ারে ফোকাস করেছি। বাবা মা বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, বাট ম্যারিটাল লাইফ আমার জন্য নয়। দেখি কপালে লেখা থাকলে করে নেব বিয়ে। দ্বিধায় পড়ে শ্রেয়ান শুধালো, আমার কি করা উচিত? আমি বলে দেব।
হুম। জীবনটাকে একটা নদী ভাবো, স্রোতের ধারা অনুযায়ী যেভাবে চলছে চলতে দাও, বিপরীতে যাওয়া সম্ভব নয়। শ্রেয়ান নিনিমেষ তাকিয়ে রইল, তারপর বলল, ঠিক আছে। কুক উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা আসি, আবার দেখা হবে। আচ্ছা। কুক ব্যাগটা উঠিয়ে হাতে নিয়ে চলে যেতে কেউ আরেকবার শ্রেয়ানের দিকে ফিরে এলো। তার সচরাচর স্বভাবটা সাইডে রেখে মিষ্টি মুখে বলল, শ্রেয়ান, তোমার চোখ আজ কেবল আমার চোখেই স্থির ছিল। তোমার নারী দেহের লোভ নেই, আর সম্ভবত আর কোনো ধরনের নেশা টেশাতেও নেই। চেহারাটা আলট্রাকটিভ ছিল, এখন ম্যাচিউর লাগে। ব্যাপারটা ইমপ্রেসিভ, আই অ্যাপ্রিসিয়েট ইট। নিজের ব্যক্তিত্বকে এত সুন্দর করার বিপরীতে তুমি পেলে শূন্যতা। লাভ নেই শ্রেয়ান, যখন ওই বদলে যাওয়াটা প্রয়োজন ছিল তখন তুমি বদলাওনি, এখন তাকে পাবে না। আই উইশ তোমাকে এরপর যে পাবে সে এই বর্তমানে তুমির মাঝে অতীতের ছায়া যেন দেখতে না পায়। এই তুমিটা ভীষণ সুন্দর। কুক চলে গেলেও শ্রেয়ান সেখানে বসে রইল পুরো এক সন্ধে। লাস্টের কথাগুলো মনে আঁচড় কাটলো। কুক তাকে অনেক ধরনের শিক্ষা দিয়েছে, তার মধ্যে শেষেরটা তার মারাত্মক পছন্দ হলো। সে অতীত থেকে দূরত্ব বাড়ানোর আপ্রাণ চেষ্টায় আরও একবার নিজের মানুষ খোঁজার অভিলাষে মেতে উঠল, নিজের চিকিৎসা করালো। এবার আর পছন্দ অপছন্দের ধার ধারলো না। তাকে যে মেয়েটা পছন্দ করলো সেই মেয়েটাকেই বিয়ে করে নিল। আর ঠিক বিয়ের কদিন পরই মস্তিষ্ক যখন পিও নামক পোকাটা কিলবিল করতে লাগলো, সে পিওকে মেসেজ করে নিজের বইয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় 3টে ছবি পাঠিয়ে দিল। পুরনো প্রেম, অত্যাধিক ভালোবাসার মানুষটার বুকে যখন আরেকটি নারীকে পিও দেখবে তখনই সে কষ্ট পাবে। কেন যেন সেই কষ্টটা শ্রেয়ান উপভোগ করতে চাইল। অতীতের গল্পটা অবশ্যই সুন্দর ছিল, ততখানি ভয়ঙ্কর ছিল। প্রিয় দীর্ঘশ্বাস ফেলতে লাগে বারবার। আজ অফিস এসে ভীষণ অমনোযোগী, এজন্য বসের কাছে একটু কথাও শুনতে হয়েছে। প্রিয় হাফ টাইমে লিভ নিয়ে নিল। অফিস থেকে বের হতেই সে শরৎকে কল লাগালো। শরৎ সঙ্গে সঙ্গে কল রিসিভ করে বলল, হ্যাঁ বলুন। কিছু না। ফিক করে হেসে ফেলে শরৎ শুধালো, কিছু না? না কিছু না। কল দিলেন যে? এমনি। এমনি? আমার ইচ্ছে। শরৎ খুব করে অনুভব করলো তার সুখের আজ মন খারাপের। সে দ্রুত হাতে কাজ গোছাতে গোছাতে বলল, অফিসে আছেন? প্রিয় হাঁটছে, পায়ের গতি স্বাভাবিক রেখেই বলল, লিভ নিলাম। গুড। উল্টো দিকের ক্যাফেতে বসে কফি খেতে থাকুন, আমি আসছি। প্রিয় ক্যাফেতে গিয়ে বসলো। ওর ঠিক আধা ঘন্টার মাথায় শরৎ এসে পড়ল। প্রিয় বিল দিয়ে বাইরে গিয়ে দাঁড়াতে শরৎ এগিয়ে এলো, এক হাত বাড়িয়ে প্রিয়র হাত ছুঁয়ে নিজের কাছে এনে বলল, সুখ, চলুন আপনার মনের অসুখ সব দূর করি। শরৎ প্রিয়কে নিয়ে গাড়িতে বসলো। প্রিয়কে জিজ্ঞেস করলো, কোথায় যেতে চান ম্যাডাম? নির্জনে। ওকে। শরৎ এখানকার সবচেয়ে নিরিবিল একটি জায়গায় নিয়ে গেল প্রিয়কে। চারপাশে সজীবতায় ভরপুর, শান্ত পরিবেশটাই একটা অশান্ত নদীর ধার ধরে প্রিয় বসে পড়ল। পাশে বসলো শরৎ নিজেও, প্রচুর নমনীয়তা নিয়ে বলল, আপনার ব্যাকুলতা জাহির করুন বিবিজান। প্রিয় ভুরুকুচকে বলল, বিবিজান ডাকেন কেন? ভাল লাগে তাই। মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাতে শরৎ টুপ করে প্রিয়র কোলে মাথা রেখে টান টান হয়ে শুয়ে পড়ল। প্রিয় ঘাবড়ে উঠল। সরে যাওয়ার আগে শরৎ বলে উঠল, আপনাকে এত আমার ভালো লাগে কেন প্রিয়? প্রিয় সরে না, আর উত্তরে কিছুই বলে না। মলিন দৃষ্টিতে আকাশের দিকে তাকাই। শরৎ প্রিয় সেই দৃষ্টিকে লক্ষ্য করে একবার আকাশে তাকালো, তারপর আবার প্রিয়র দিকে চোখে চোখ রেখে ডাকলো, প্রিয়। নরম আওয়াজ প্রিয়র। আপনাকে উদাসীন লাগছে। প্রলম্বিত শ্বাস টেনে প্রিয় বলল, জীবন একভাবে চলে না কেন? সুখে থাকলে কেন সেখানে দুঃখের উপস্থিতি চলে আসবে? শরৎ মিহি হেসে বলল, না থাকলে সুখ ফিকে হয়ে পড়বে। একঘেয়ে লাইফ কেউই লিড করতে চায় না, অ্যাডভেঞ্চার লাগে। মাঝে মাঝে একটুখানি দুঃখের উপস্থিতিও বড় প্রয়োজন। ধরুন আপনি সুখে আছেন ভীষণ, এভাবেই চলতে থাকতো। আপনি যা চাচ্ছেন তাই পাচ্ছেন, আপনার অপ্রাপ্তিগুলো সব প্রাপ্তি হয়ে গেল। আর তারপর একসময় হুট করে লক্ষ্য করবেন আপনার বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে যাচ্ছে। সূর্য, চন্দ্র আর পৃথিবী যেমন সত্য, আমার এই কথাটাও তেমন সত্য। আচমকায় প্রিয় বড় বড় করে তাকিয়ে শুধালো, কেন? বড় করে শ্বাস টেনে শরৎ বলল, মানুষ বেঁচে থাকে স্বপ্ন পূরণের আশায়। যখন স্বপ্নগুলো বাস্তবে হাতে চলে আসে, সে বেঁচে থাকার ইচ্ছে হারায়। প্রিয় মুখ গোমরা করে বসে থাকে। শরৎ প্রিয়র এক হাত নিজের মুঠোয় নিয়ে সেই হাতের আঙ্গুলগুলোর সাথে খেলতে খেলতে বলে,
পথ শিশুদের দেখেছেন প্রিয়? তার প্রতি মুহূর্তে সমাজের সাথে লড়ে গিয়েও বেঁচে থাকার ইচ্ছেটা কোথায় পায় জানেন? আবার কেউ কেউ আছে চোখে দেখে না, হাত পা নেই, চলতে পারে না একাকী। ওরাও বেঁচে থাকে। বাবা নেই, অনাদরে আত্মীয়ের বাড়িতে লাঞ্ছিত হয়ে বড় হওয়া মানুষদের সংখ্যাও নেহাতি কম নয়। কেউ আবার হসপিটালে বেডে শুয়ে শুয়ে রাতের পর রাত কাটিয়ে দেয়। তারা কিন্তু ম্যাক্সিমামই সুইসাইড করে না। সুইসাইডাল অ্যাটেম্প্ট সব আমাদের মতো মানুষরাই নেয়। যারা সুখে আছে ওদের চোখে স্বপ্ন আছে প্রিয়, বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা আছে। আপনাকে একদিন আমি খুব কাছ থেকে তাদের জীবনটা দেখাবো। আপনাকে আমি খুব কাছ থেকে অন্যের দুঃখ দেখাবো প্রিয়। আপনি নিজ থেকে তখন দেখতে পাবেন আপনি ভালো আছেন, আপনি কতখানি ভালো আছেন। প্রিয়র ভেতরে কেমন একটা হওয়া শুরু করে, তখন অশান্ত মনটা বলে ওঠে। ও আমাকে মেসেজ দিয়েছিল গতকাল। শরৎ থেমে যায়। সেকেন্ড পাসে যেতেই শুধাই, কে? শ্রেয়ান? ওনা বিয়ে করে ফেলেছে? হ্যাঁ। তারপর কি চায় আর? আমি জানি না কি চায়, কিন্তু মানে ওই মেসেজগুলো ওসব আমি ভুলতে পারি না। ও আমার খুব কাছের কেউ ছিল। আমি বোঝাতে পারছি না আপনাকে নীরজ। প্রিয়র এলোমেলো কথায় শেষে ভীষণ ব্যাকুলতা নিয়ে নীরজ নাম নেওয়ার বিপরীতে শরৎ বলে উঠল। প্রিয়র গালে হাত রেখে মুখোমুখি করে বলল, আমি কি দেখতে পারি? প্রিয় নৈশব্দে নিজের ফোন এগিয়ে দেয় শরতের দিকে। শরৎ মেসেজগুলো পড়ল, শান্ত রইল, এরপর শ্বাস ফেলে ডাকলো, প্রিয়। প্রিয় তাকালো শরতের দিকে, চোখ কেমন টলমল করছে তার। শরৎ বড় মলিনতা নিয়ে শুধালো, আপনার নিজেকে সময় দেওয়া শেষ হয়নি প্রিয়? আনমনেই প্রিয় জবাবই পড়ল, বুঝতে পারছি না। প্রসঙ্গক্রমে শরৎ জিজ্ঞেস করে বসলো, আমার হবেন কবে? আজ নিজের ভার্সিটিতে না গিয়ে আজ সরাসরি পোহরের ক্যাম্পাসে চলে এসেছে। এসে এদিক ওদিক কিছুক্ষণ হেঁটে পোহরের ডিপার্টমেন্টের সিঁড়ির সামনে দাঁড়ালো। এরপর কল করলো। পোহর লাইব্রেরিতে ছিল। ফোন ভাইব্রেট করাই কেটে দিল। আবার কল করলো। পোহর এবার ওখান থেকে বেরিয়ে চলে এলো। বাইরে এসে কল রিসিভ করতেই বলল, বল। কি বল? কল কাটিস কেন? কোথায় তুই? পোহর হাঁটতে হাঁটতে বলল, আমি ক্যাম্পাসে। ক্যাম্পাসে কোথায়? লাইব্রেরি রুমের সামনে। ও ওকে। তুই ভার্সিটিতে যাসনি আজ? এসেছি, তবে নিজেরটাই নয়, তোরটাই। ওয়েট। বিষয়টা বোঝার আগেই পোহরের চোখ গেল সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। একটা সাদা চুড়িদার পরে আছে, চুলগুলো বিনুনি করে একপাশে রাখা, বিনুনির ভাঁজে ভাঁজে বেলি গুজে দেওয়া, ডান হাতের কবজিতে একটি বেলিমালা জড়িয়ে রাখা, চোখে কাজল দেওয়া আর কপালে ছোট্ট একটা টিপ। পোহরের হৃদস্পন্দন থেমে থেমে স্পন্দিত হতে লাগলো। বিমুগ্ধ নজরে তাকিয়ে রইল। পা দুটো থেমে রইল ওখানেই। আয়াত কল কেটে সিঁড়ি পেয়ে নামলো। পোহরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে বলল, ক্যাম্পাসে যাচ্ছিলাম ফ্রেন্ডদের সাথে, তারপর হুট করেই মাঝে মনে হলো আমি তোকে মিস করছি। তারপর চলে এলাম এখানটায়। আসার পথে ফুলের গলিতে দেখলাম এই ফুলগুলো কি সুন্দর করে আমার দিকে তাকিয়ে রয়েছে। প্রভু দেখ, সুন্দর লাগছে না? পোহর আস্তে ধীরে স্বাভাবিক হয়ে বলে, হ্যাঁ চল। এত সুন্দর করে সেজে গুজে এলো, অথচ নো কমপ্লিমেন্টস, নো ইমপ্রেস করার চেষ্টা, নো নাথিং। একজন খেপে গেল। মুখটাকে গম্ভীর করে পোহরের পিছে পিছে এগুতে লাগলো। সিরিয়াস ভঙ্গিমাই বলল, প্রহর শোন। পোহর তাকালো না আয়াতের দিকে। এগুতে এগুতে বলতে লাগলো, চল হাঁটি। আচ্ছা প্রহর, একটা সিরিয়াস কথা ছিল। বল। বাবা আমার হাব ভাব লক্ষ্য করছে। যেমন? যেমন এই যে এই বয়সী মেয়েরা যেভাবে ওড়াউড়ি করে, তার চেয়ে বেশি আমি করি। তুই যদিও আমাকে কোনো স্কোপ দিসনি, তবুও আমি করি। হুটহাট শাড়ি পরে সাজুগুজু করি, খুব ভালো মুড নিয়ে মাঝে মাঝে তাদের সাথে আড্ডা দিই, আবার হুট করেই সেই মুহূর্তেই চিল্লিয়ে উঠি। মুড সুইং হয় প্রচুর। এক গবেষণায় জানা গেছে অল্প বয়সী মেয়েদের ঘন ঘন মুড সুইংয়ের কারণ শি ইজ ইন লাভ। বাবা টের পাচ্ছে বিষয়টা। পোহর বিষয়টা আমলে নিচ্ছে না। আয়াতের প্যারেন্টস আগে থেকে ভীষণ সাপোর্টিভ। মেয়ে কাউকে পছন্দ করে থাকলে সবাই তার সাথে বিয়ে দিবে। তাই পোহর বলল, তারপর বাবা জিজ্ঞেস করেছে আমার কোনো পছন্দ আছে কিনা। সরাসরি জিজ্ঞেস করেছে। আমি তখন খানিকটা ভরকেই গিয়েছিলাম। মানে দেখ প্রহর, আমি খেতে বসেছি, খেতে খেতে এই সেই নিয়ে আলোচনা করছি। এরকম সময় এসে হুট করেই বাবা বলে উঠল, আম্মু তুমি কি কাউকে পছন্দ করো?
প্রহর বাবার সাথে যতই ফ্রি হয়ে থাকি না কেন, এভাবে হুট করে জিজ্ঞেস করা কি উচিত হয়েছে বল? আমার ছোট্ট একটা দুর্বল মন, আমি ভয় পেয়ে যাই তো। হাসি চেপে নিল প্রহর, সেভাবেই শুধালো। কি বলেছিস তুই? কি আর বলবো, বললাম না ভয় পেয়েছি। ভয়ের চোটে বলে দিয়েছি কেউ নেই। শোন প্রহর, এখন থেকে প্র্যাকটিস করে রাখছি, পরে আবার জিজ্ঞেস করলে ফটাফট তোর নাম নিয়ে নেব। বাবা যখনই জিজ্ঞেস করবে আম্মু তোমার কি কোনো পছন্দ আছে, ফটাফট বলে বসবো আছে মানে আল বাদ আছে, নাম প্রহর, অনার্স করছে, লাস্ট সেমিস্টারে আছে, দেখতেই শুনতে মাশাআল্লাহ। বাবা তুমি বললেই আমি কবুল, তারপর তোর বায়োডাটা দিয়ে দেব। প্রহর শোন। ডাক শোনাই উত্তর নিল প্রহর। তোর একটা সিভি দিয়ে যাস প্রহর, বিয়ের বাজারে অ্যাপ্লাই করতে গেলে আমার বাবার হাতে ওটা ওঠাতে হবে, বুঝেছিস? মাথা নাড়াই প্রহর। ওকে। আয়াত হাঁটতে হাঁটতে হুট করে থেমে যায়, তারপর প্রহরকে বলে, এই বলদ, জানিস না একসাথে হাঁটার সময় প্রেমিকার হাত ধরা একজন আদর্শ প্রেমিকের নৈতিক দায়িত্ব। হাত ধরা মার ফাস্ট। প্রহর ভুরু কুঞ্চিত করে তাকিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ল, থেমে থেমে অল্প কটা শব্দ বলল। এটা দায়িত্ব তা বলেছে কে? আয়াত প্রহরের বাঁ হাতটা নিজের ডান হাত দিয়ে ধরে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গুজতে গুজতে বলল। কে আবার? আমি? এই যে মশাই শোনেন, এই হাত ছাড়ছি না। আপনি ছাড়তে চাইলে হাতটা কেটে কাত থেকে আলাদা করে এরপর ধরে বসে থাকবো, তবুও ছাড়বো না, বুঝেছেন? ঠিক করে হেসে ফেলে প্রহর, দুদিকে মাথা নেড়ে বলে। আজ প্রহরের গাল টেনে দিয়ে বলল, তুই কি জোস মাম্মা, আমি লাভ ইউ। প্রহর প্রসঙ্গ এড়িয়ে গেল সুন্দরভাবে। হঠাৎ এখানে আসা? আজ প্রহরের বা বাহু জড়িয়ে নিয়ে বলল, এমনি প্রহর এমনি, তোকে আমি মাঝে মাঝে অসম্ভব মিস করি। মনে হয় কি জানিস, মনে হয় এখন তোর কাছে না এলে আমার দম বন্ধ হয়ে যাবে। তোকে দু চোখ ভরে না দেখলে আমার চোখ বন্ধ হয়ে যাবে। তোকে আমার আমার লাগে প্রহর, জানিস যেই দিন তুই আর আমার থাকবি না, সেই দিন আমি নিজেও থাকবো না। তুই কিভাবে কিভাবে যেন আমার সমস্ত অস্তিত্ব জুড়ে নিজের রাজত্ব চালিয়ে যাচ্ছিস। আচ্ছা প্রহর, আমাকে শেষ করার কি আর কোনো উপায় ছিল না? তুই কেন তোর আজন্ম ভালোবাসাটাই বেছে নিলি? প্রহর জবাবে কিছু বলে না, অন্যদিকে তাকিয়ে বলে, বি প্র্যাকটিক্যাল, এত আবেগী হয়ে তোকে মানায় না। তুই তো আমাকে বাস্তবতার সাথে পরিচয় করালি, নয়তো ছিলাম আমি এক গার্বেজ। এখন তুই কেন এত ইমোশনাল হচ্ছিস? আমি কি তোর নই? এক চিলতে হাসি এসে ধরা দিল আয়তের ঠোঁটে, প্রহরের সাথে জড়িয়ে পড়ল। মাম্মা শোন, চল ফুচকা খাই। না, এসব আনহাইজেনিক খাবার খাওয়ার প্রয়োজন নেই। আরে ও বলোই দা, ফুচকা খেতে চেয়েছি, তোকে না। বেশি তিরিং বিরিং করলে খেয়ে দেব। ভাষার কি শ্রী। আয়ত মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। দেখ প্রহর, আমি আদ্যপান্ত তোরই, ভালোটাও তোর, খারাপটাও তোর। একটা মানুষের ভেতর সব সময় কেবল ভালোটা থাকে না, খারাপও থাকে। আমার ভালো দিকগুলোকে ভালোবাসতে পারলে তুই আমার খারাপ আমিটাকেও বাসবি, আমার সবটাকে যত্নে রাখবি। না হলে তোকে এই মুহূর্তে ত্যায্য প্রেমিক বানিয়ে দেব। তারপর বনবাসে যাব আমি, তারপর তোরই কষ্ট। তাই ভালোই ভালোই বলছি, নিজেকে যদি এত কষ্ট না দিতে চাস, ফটাফট আমাকে ফুচকা খাওয়া। হুট করেই জন্ম নেওয়া ভালো লাগা, পত্রের শুরুতেই একটা এমন অদ্ভুত সম্বন্ধন তোমাকে দেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। হয়তো তুমি রেগে যাবে, কিন্তু কিছুই করার নেই। আমার সম্বন্ধনে এক বিন্দুও ত্রুটি নেই, এর চেয়ে সত্যও নেই। আমার গোছানো জীবন, গ্রামের সম্ভ্রান্ত ও ভীষণ রক্ষণশীল ঘরের মেয়ে আমি। আমার জন্য জীবনটা গ্রামের আর বাকি 10টা মেয়ের চেয়ে ভিন্ন। ওরা বাইরে বেরোলে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, আমি পারি না। দূর হতে কিছু দৃষ্টি ভীষণ বাজেভাবে আমার উপর পড়ে। কিছু কিছু আঙুলও মাঝে মাঝে এদিকটাই তুলে ধরা হয়, বলা হয় ওই দেখ শিকদার বাড়ির মেয়ে যাচ্ছে। দৃষ্টিতে কারো কারো তো থাকে তীব্র লালসা, আমি সেগুলোকে ভয় পাই। যেভাবে আভিজাতের সাথে বড় হয়েছি, সেভাবে আর বাকি 10টা মেয়ের চেয়ে আলাদা বড় হয়েছি। একা রাস্তায় বেরোতে পারিনি, গেলে সাথে 2-3 জন লোক অবশ্যই গেছে। বাবা রহমান কাকাকে সবসময় আমাদের স্কুল কলেজে নিয়ে আসার কাজেই রেখেছেন। সেই হিসাবে ছেলেদের
ওই দূরে দাঁড়িয়ে তাকানো অব্দিই ক্ষমতা। যদি কেউ সাহস করে প্রেমপত্র দিতে চায়, পত্র আমার হাতে পৌঁছানোর আগেই বাবা জেনে যায়। তারপর এলাকায় সালিশে বসে। একজন বহুকাল আগে রিধিমাদিকে সিটি বাজিয়ে টিস করেছিল। দাদাভাই তাকে দ্বিতীয়বার কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর অবস্থায় রাখেনি। তো বুঝো সেখানে আমার কোনো ছেলেজনিত কাণ্ড ঘটানো কতটা অসম্ভাব্য ব্যাপার। আমি জড়াইনি তাই কারো সাথে। সবচেয়ে লক্ষ্মীমন্ত মেয়ে হয়েছিলাম, সবার আদরের, সবার যত্নের। সবচেয়ে বেশি ভালোবাসা দাদা ভাইয়ের পর আমিই পেয়েছি। সবাই মাথায় করে রেখেছে। আর তারপর হুট করেই শিকদার বাড়ির সবচেয়ে নাজুক মেয়েটার একটা ভুল করে বসলো। এক নির্লিপ্ত পুরুষের মায়ায় জড়িয়ে গেল। সে পুরুষ মেয়েটিকে একটুও পাত্তা দেয় না, আর তাই মেয়েটা ভালোবেসে ফেলল। সেই পুরুষটা তুমি, আর মেয়েটা সম্ভবত আমি। কেমন করে যেন নিজেকে ভালোবাসার মতো গুরুতর অপরাধের সাহস করে ফেললাম। গুণীজনেরা বলেন প্রেমফল না খেতে, কিন্তু এ যেন দিল্লির লাড্ডু। যে খাবে পস্তাবে, না খাবে তুমিও পস্তাবে। না খেয়ে পস্তানোর চেয়ে খেয়ে পস্তানোটা একটু বেশিই ভালো। এই যে তোমায় ভালো না বাসলে আমি এই অদ্ভুত চিনচিনে ব্যথা আভাসটা পেতাম না। থেকে থেকে ডুকরে কেঁদে উঠতাম না। আড্ডার আসরে হুট করে মলিন মুখে এইদিক ওইদিক তাকাতাম না। রাত করে পড়তে পড়তে পড়া থামিয়ে নীরব হয়ে বইয়ের অক্ষরগুলোর মাঝে তোমার মুখ খুঁজতাম না। নিঃশ্বাসের টান পড়ে, বুকটা কেমন খা খা করে। উফ, মরণ সুখ। তোমায় না ভালোবাসলে এমন বিশ্রী সুখ আমার পাওয়া হতো না। আমি তোমায় চাই না আর। আমার ভাগ্যকে আমি মেনে নিয়েছি। আমি স্রোতের অনুকূলে যাচ্ছি। তোমার গন্তব্য আমার বিপরীত শীর্ষে হলে আমি শত চেয়েও তোমায় আমার করতে পারবো না। তোমার গন্তব্য আমি হলে পুরো দুনিয়া চেয়েও তোমায় আমার হতে আটকাতে পারবে না। ইতি নিহিন। পোর্টালিকে নিহিন মুচকি মুচকি হাসলো। শব্দগুলোর মাঝে নজর বুলিয়ে নিতেই হুট করে আরহা রুমে ঢুকতে ঢুকতে বলল, নিহিন, বড় বউ কেমন অসুস্থ হয়ে পড়েছে একটু, তাই বাবুকে নিয়ে এলাম। কি করিস তুই? নিহিন দ্রুততার সাথে চিঠিটা বইয়ের ভাঁজের ভেতর লুকিয়ে ফেল। এরপর উঠে দাঁড়িয়ে আরহার কোলে সুহাকে দেখতে পেয়ে এগিয়ে এসে গাল টিপে দিয়ে পড়ল, আরে সুহাসিনী, আজকে আপনি মামুনিদের সাথে থাকবেন? 8 মাসের সুহা খিলখিল করে হেসে দুহাত বাড়িয়ে নিহিনের গায়ের দিকে হেলে পড়ল। নিহিন কোলে নিয়ে পড়ল। আরে বাপরে, এত আহ্লাদ আসছে হঠাৎ। আসেন আমরা গল্প সল্প করি। এই আরহাও কি আজ থাকবে? হ্যাঁ, ওকে দেখ, আমি ওর ন্যাপিগুলো নিয়ে আসি। আরহা গেলে নিহিন আমোদিন হয়ে সুহাকে বুকে জড়িয়ে বারান্দায় চলে যায়। পিঠে হাত বোলাতে বোলাতে বলে, জানেন সুহাসিনী, আপনার নিহি মামুনির অনেক কষ্ট। কেন কষ্ট? কারণ আপনার প্রহর বাবাই তাকে পাত্তা দেয় না। আমিও পাত্তা চাই না, কিন্তু আম্মু ভালোবাসি তো। লোকটা কি খারাপ, জঘন্য খারাপ। আসেন আমরা অন্য কথা বলি। আপনার বড় আব্বু আছে না, আমার দাদা ভাই, সে তো বিয়ে করে নিয়েছে। খুব জলদি একটা জোস অনুষ্ঠান হবে বাড়িতে। শিকদার বাড়ির বড় ছেলের বিয়ের অনুষ্ঠান। আমি আর আপনি মিলে প্ল্যানিং করবো। ওকে? সোয়ার ছোট ছোট দু হাত দিয়ে নিহিনের গাল ধরে পড়ল। অমন বাচ্চামা শুনে নিহিন পড়ল, কি আম্মু? শোনেন, আপনার বড় আম্মুর ভাই আমার জন্য জঘন্য মানুষ। আমার দেখা হবে এবার। এভাবে তো আমার মন চুরি করলো, শান্তি দিলাম না। এবার বিয়াই লাগে। কিছু অবশ্যই করতে পারি। এক কাজ করব, আপনাকে ন্যাপি না ফুরিয়েই কোলে তুলে দেব। বাকি কাজ আপনার, ঠিক আছে? বোঝানো লাগবে আর? সোহা খিলখিল করে হেসে উঠল। নিহিনও সঙ্গে সঙ্গে হাসল। ভীষণ শীতল এক সন্ধ্যেতে শরৎ অফিস থেকে ফিরে প্রিয়কে কল দিল। বরাবরের মতো শুধালো, কি করছেন প্রিয়? আমি লেট আজ, তাই না? জবাবে প্রিয় প্রসঙ্গক্রমে নিজের মতামত দিল। নীরজ, চলুন সোশ্যাল ম্যারেজ করি। কার্ড ছাপাতে বলুন। আজ 9 তারিখ, আগামী শুক্রবার 20 তারিখ আমরা বিয়ে করব। প্রিয় বারান্দায় বসেছিল, আকাশ দেখছিল। পরনে একটা নীল পাড়ের লাল শাড়ি, নীলফুল স্লিভলেসের ব্লাউজ, হাতে স্বর্ণে দুটো চিকন চুড়ি, নাকে ছোট্ট একটা স্বর্ণদানা জলজল করছে। সকালে কিছু কেনাকাটা করার সময় কি মনে করে যেন প্রিয় গোল্ডের দোকানে ঢুকে পড়েছিল। চোখ গিয়ে আটকে ছিল এই দুটো জিনিসে। নিজেকে তখনই তাতে কল্পনা করে নেয়, তারপর কিনে নেয়। সেই থেকেই পড়ে আছে সেসব। বাড়ি এসে সেই যে শাওনিয়ে শাড়ি পরে নিজেকে বউ সাজিয়ে নিয়েছে, এখনও ওভাবেই রয়েছে। তার ভেতর কেমন গিন্নিপনা দেখা যাচ্ছে। কণ্ঠটাও অত্যাধিক কোমল, চোখ দুটোতে একরাশ স্নিগ্ধতা ছেয়ে আছে।
এই যে সেদিন যখন দীর্ঘক্ষণ দুজনের চোখাচোখির সন্ধিকাল ছিল। মুগ্ধতায় আবেশিত হয়ে শরৎ ছোট ছোট অক্ষরে বলে বসেছিল, পদ্ম পদ্ম পদ্মলোচনা আমার। আড়ষ্টতায় তখন পেয়েও কিং কর্তব্য বিমূর বনে গেল। আপাতত দৃষ্টিতে এখন সে কিঞ্চিত হেসে ফেল। কেন হাসলো? আজকে চুপচাপ বসিয়ে রেখে গতদিনের গল্প ভেবে হাসলো। পাগল মেয়ে। শরৎ পিওর নিশ্চুপতাই শুধালো, ম্যাডাম হাসছেন কেন? শব্দ হচ্ছিল না হাসির। দেখা দেখি হওয়ার সম্ভাবনাটাও তলানিতে। পিওর হাসি থেমে গেল। পদ্মলোচনে চমক ফুটে উঠল। ম্লান হয়ে আসা সূর্যের আলো তখন পিওর অবাক দৃষ্টিতে মিলন ঘটালো। নাকফুলটা মুখটার সৌন্দর্য কয়েক শতগুণ বাড়িয়ে তুলল। পিও গোধূলি কন্যা। নিজস্বতায় চমক লুকিয়ে থেমে থেমে পিও শুধালো, বুঝলেন কেন? হো হো করে শরৎ হেসে ফেলে পড়ল, সেই পুরুষ কোনো পুরুষ নয় যে নিজের নারীকে মুখস্থ না রাখে। প্রিয়, আপনি আমার ভীষণ শখের। আপনাকে আমি গোটাটা জানি। পিও গা এলিয়ে দিল দোলনায়। ভাঁজ করে কাঁধে তুলে রাখা শাড়ির আঁচলটা গড়িয়ে পড়ল মেঝেতে। বড় অবমূল্যায়ন করে বলল, আপনি তো আমাকে পেয়েছেনই নীরজ। এখনো কিসের এত উপরে কথাবার্তা? যেন কৌতুক শুনল শরৎ। উপরে কথা? ম্যাডাম আমি প্রেমিক নই, প্রেমিক হওয়ার বয়সটা আমার নেই। সো ওসব উপরি কথা বলাটা আমার সাথে যায় না। কথাটা বলে থামল সে। এই পর্যায়ে সামান্য দাম্ভিকতার সাথে বলল, তবে একজন আদর্শবান ও ভীষণ দায়িত্বশীল স্বামী আমি, যার সর্বোপরি দায়িত্ব হলো স্ত্রীকে সন্তুষ্ট রাখা। স্ত্রী যদি দুটো রসিকতায়ও খুশি হয় তবে তাই করা, বেশি বেশি তার প্রশংসা করা। আমি আপনার প্রশংসায় কোনো ত্রুটি রাখবো না। আমি আপনাকে কখনো অসন্তোষ রাখবো না। কথাটাই কিছু না কিছু ছিল। পিওর কথাখানা চাপা পড়ল। আমতা করতে লাগলো। শরৎ গলার টাইটা ঢিলে করে সোফার কাউচে এলিয়ে বসে পড়ল। ক্লান্ত আওয়াজে পড়ল, কি করছেন প্রিয়? জবাবে পিও প্রসঙ্গক্রমে নিজের মতামত দিল, নীরজ, চলুন সোশ্যাল ম্যারেজ করি। কার্ড ছাপাতে বলুন। আজ 9 তারিখ, আগামী শুক্রবার 20 তারিখ আমরা বিয়ে করব। বোধহয় ক্লান্তি মাথায় চড়ে গেছে তার। ভাবখানা এমন করে চোখ দুখানা বুঝে ফেল। পরক্ষণে বড় বড় করে তাকালো সে। আওয়াজ যথেষ্ট স্বাভাবিক তার। নিশ্চিত হতে শুধালো, আবার বলেন। ঘাবড়ে গেল পিও। মানে বলছিলাম, এভাবে বিবাহিত ব্যাচেলর থাকাটা তেমন একটা না। শরতের দু চোখে মুগ্ধতা ভরপুর। সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। স্পষ্ট দু চোখে ফুটে উঠেছে তার প্রিয়তমা স্ত্রীর লাজুক মুখখানা। ক্ষণিকের মুগ্ধতা ও আবেশে দু চোখ জুড়িয়ে এলো। বুঝে নিল, ফের বলল, আবার শুনতে চাইছি ফুল। প্রিয় থমকে যায় সহসা। দোল খেতে থাকা দোলনাটাও মেঝে ও পায়ের ঘর্ষণে থামিয়ে দেয়। সময় নাই। নিজেকে অত্যাধিক কোমল করে তোলে। অপরিমেয় নমনীয়তার সাথে বলে, বিয়ে করতে চাই। শরৎ হাসল, এভাবে না। সোশ্যালিজম মেনটেন করি, চলুন। পারবো না। আমাকে জ্বালাচ্ছেন নীরজ। সঠিকভাবে বলে। উফ, আর কি? ম্যাচুরিটি সাইডে রাখেন। কিভাবে? যেভাবে চাইছি আপনাকে ঠিক ওভাবে। অতঃপর পিও না ভেবে বড় করে একটা শ্বাস টেনে বলল, আমার ভীষণ ম্যাচিওর জীবনে এক মুঠো পাগলামো হিসেবে আপনাকে চাই। যখন তখন দুজন পাগল হব। রাত বিরেতে ছাদে বসে থাকবো, রাস্তা দিয়ে হাঁটবো, বৃষ্টিতে কাদায় মাখামাখি করব, অকারণেই হাসবো, দীর্ঘশ্বাস ফেলতে যাওয়ার আগ মুহূর্তে চাওয়া পাওয়ার হিসেব বসবো। প্রাপ্তির আকাশটিতে আমার এখন একজন মানুষ আছে, তা ভেবে আবার হেসে উঠবো। আমি বুঝতে পেরেছি একা থাকাটা ভীষণ টাফ। আই গেস আই নিড ইউ। এক চিলতে সুখ শরতের আওয়াজে। And that's how I wanted you. প্রিয় তরিতে কল কেটে দিল। তারপর সে যে বিছানায় গা এলালো, আর উঠল না। উভয়ে বিছানায় শুয়ে থাকাকালীন হুট করে আজ বহুদিন পর প্রিয়র কল্পপুরুষের আগমন ঘটল। আচমকা তার মুখটা কেমন উদাসীন। সে সোজা হয়ে পাশে শুয়ে পড়ল। প্রিয় তা লক্ষ্য করে পড়ল। বহুদিন বাদে এলে, কেমন আছো? কল্পনায় উত্তরগুলো প্রসঙ্গ কাটল। খুশি তুমি? প্রিয় ভাবল সে কি আদৌ খুশি। ভেবে ভেবে উত্তর পেল না। তবে টের পেল দুঃখে থাকার মতো তো কিছু হয়নি। কাত হয়ে শুয়ে থাকায় চুলগুলো মুখে বিছিয়ে পড়েছে। লাস্যময়ী চোখগুলোই কত গল্প। প্রিয় কল্প পুরুষকেই পড়ল। শুভকামনা নতুন জীবনের জন্য। প্রিয় হেসে ফেলল। রেগেছো প্রাণ? না। তোমার চেহারার অভিব্যক্তি আমি আজ ধরতে পারছি না। পারার কথাও নয়।
প্রিয় জড়িয়ে আসা আওয়াজে পড়ল। কেন বলো তো? সে চুপ থাকলো। প্রিয় চোখে চোখ রাখলো, চোখ ছোঁয়াতে লাগলো কপালে, শীতিতে ভুরুতে, গালে, নাকে এসে থেমে গেল। মিষ্টি হেসে পড়ল, বরের মতো করে বলতে গেলে বিবিজান লাগছে। প্রিয় আহ্লাদি হয়ে বলল, তুমি ইদানিং দেখা দাও না কেন প্রাণ? কারণ আমি দুঃখ। তবে বলছো আমি সুখে আছি? বলছি। তাহলে তুমি আর আসবে না? আসবো। কবে আসবে? যখন যখন তুমি যন্ত্রণায় কাতরাবে। বদদোয়া করছো? না। তবে? সত্য বলছি। কিভাবে? যেভাবে একটা মানুষ গোটা জনম ভর সুখে থাকতে পারে না। প্রিয় প্রলম্বিত শ্বাস টেনে সোজা হয়ে শুয়ে রইল। সিলিংয়ের দৃষ্টি স্থির তার। তোমাকে আমি ছাড়তে চাই না। পৃথিবীতে নিজের বলতে একমাত্র তুমিই আছো আমার। আমাকে তুমি হারাবেও না কখনো। প্রিয় ছলছল চোখে তাকালো সে, হেসে বলে, ভেবে দেখো, আমি তোমার প্রিয় পুরুষ, বাস্তবে যার অস্তিত্ব নেই। বাস্তবে যে আছে, খুব শীঘ্রই সে আমার থেকে অধিক প্রিয় হয়ে যাবে তোমার কাছে। তখন আমি আর তোমার মানুষটা অভিন্ন হব, মানসিকভাবে ও শারীরিকভাবে একজন হব। প্রিয় কিছুক্ষণ ভেবে জিজ্ঞেস করলো, তবে তোমার আওয়াজ এত অভিমানী কেন আজ? খুব শীঘ্রই এই আমিটা বিলীন হব। প্রিয় আটকে উঠে পাশে তাকায়। হালকা আসমানি রঙা বিছানার চাদরের উপর তার সুতির শাড়ির নীলচে প্রান্তদেশ বাদে কিচ্ছুটি নেই। তুমি আজ বেশ সেজেছ। গায়ে কাঞ্জিগরম শাড়ি, হাতে বেশ মোটাসোটা বালা, গলায় জড়োয়ার হার, মিষ্টি মুখটিতে খুশি জলজল করছে। আজ শ্রেয়ানের মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। শ্রেয়ান অফিসে যায়নি আজ, বাসা থেকে কাজ করছে। বিছানায় হেলান দিয়ে বসে আছে, কোলে ল্যাপটপ, হাতের আঙ্গুলগুলো বিক্ষিপ্তভাবে কিবোর্ডে, মুখভঙ্গি সিরিয়াস। তুমি বেশ মজা পেলে। একবার আয়নায় নিজেকে দেখেছ? নিজের গায়ের গহনা ঠিক করছে, আবার আর চোখে স্বকীয় স্বামীকে দেখছে। ধরা পড়ল ঠিক তখন। শ্রেয়ান সামনে দৃষ্টি স্থির রেখে বলল, কি ব্যাপার, কিছু চাই? জিভে কামড় দিল তুষি। আয়নার দিকে নিজেকে দেখতে লাগলো, তারপর আবার সোজা হয়ে শ্রেয়ানের দিকে দু কদম এগুলো। সামনে কেসে উঠল তুষি। শ্রেয়ান বলল, বলো। বলছি কেমন লাগছে আমায়? শ্রেয়ান তাকালো একবার, লাজুক মুখটিতে উপচে পড়া খুশি মেয়েটার। তা দেখে কিঞ্চিত হাসলো, বলল, সুন্দর দেখাচ্ছে। আহ্লাদিত হয়ে তুষি বলল, আপনাকেও। তাই না? জি। শ্রেয়ান হো হো করে হেসে পড়ল, থ্যাংক ইউ। অমন মনোমুগ্ধকর হাসি দেখে তুষির মুহূর্তেই মনে হলো, আচ্ছা তার স্বামী কি এভাবেই অন্য কারোর প্রশংসা করেছে, এভাবে হেসেছে অন্যর জন্য? বুক ভার হয়ে উঠল তার। মুহূর্তেই তৈরি মলিনতা চেহারায় স্পষ্ট ফুটে উঠল। শ্রেয়ান তুষির ডান হাতের কবজি ধরে পাশে বসালো, নরম গলে জিজ্ঞেস করলো, কি আছে, মন খারাপ হলো কেন? সহসা স্বীকারোক্তি দিল তুষি। আপনি কি এভাবেই অন্য কাউকে সুন্দর বলতেন? অন্য কাউকে নিজের মেনে ভালোবাসতেন? ভালোবাসত, নিজের মানত, সর্বোচ্চতে প্রশংসা করত। মেয়েটি ছিল প্রিয়, ছিল, এখন নেই। শ্রেয়ান নিজের ভেতর থেকে উত্তর পায় না, জবাবে কিছু বলতে পারে না। শ্রেয়ানের থেকে সান্ত্বনামূলক কথা শুনতে না পেয়ে তুষির মনটা কেঁদে ওঠে। তার স্বামী দু চোখ অন্য কারোর জন্য মুগ্ধতা ছিল। সে কিভাবে মেনে নেবে সব? চোখ ভিজে এসেছে, জল গড়িয়ে পড়বে। এমন অবস্থায় শ্রেয়ান বলে উঠল, দুনিয়াতে সকল অনুভূতি নশ্বর, অবিনশ্বর যদি কিছু থেকে থাকে ওটা হলো আমি তোমার স্বামী। তুষি আমোদিত হলো। বোকাবাবু শ্রেয়ান টের পেল না। অনুভূতি সব অমর, তাদের মৃত্যু নেই। তারা ছাই হয়ে উড়ে যায়, মিশে যায় মাটিতে। প্রিয় তার অপ্রিয় অনুভূতি, যাকে সে নিজ দায়ে ভস্ম করেছে। শান্তিকুঞ্জের চারপাশটা কি সুন্দর আলোক উৎসবে মেতেছে। শব্দে, আনন্দের আয়োজনে কোণে কোণে ভরে উঠেছে। বাচ্চারা ছুটে বেড়াচ্ছে, তাদেরকে নেতৃত্ব দিচ্ছে শুভ্র। পরনে মেরুন রঙা শেরওয়ানি, সাদা পাঞ্জাবি, সামনে দুটো পিচ্চুর হাততালি চলছে। তা দেখে শুভ্র এক হাত উঁচিয়ে পড়ল, ভাইরা আমার, থামো থামো, উৎসব তো কেবল শুরু। আমার দাদাভাই আমাকে ভাবি দিয়েছি, এই উপলক্ষে প্রতি মাসে আমার বাড়িতে তোমাদের দাওয়াত। মারামারি করো না কেউ, আসো মিলে খাই। ছেলে দুটো একে অপরের দিকে দুবার তাকালো। ঝগড়া মাঝপথে থেমে আছে, এখন কি কন্টিনিউ করবে? কিন্তু কিভাবে করবে? তাদের লিডার তাদেরকে থামার আদেশ দিয়েছে যে। এরপরে চোখাচোখিতে ছেলে দুজন মুচকি হাসলো।
একে অপরের দিকে তাকিয়ে। তারপর কোলাকুলি করলো। একগাল হেসে শুভ্র বলল, গুড বয়েজ। আয়না দেখা। এই সময়টাতে প্রিয় লজ্জা পাচ্ছিল ভীষণ। আর শরৎ মুগ্ধ হয়ে সেই লাজুকতা দেখে গেছে। রিধিমারা হাসতে হাসতে ঢলে পড়েছিল একে অপরের গায়ে। যখন প্রিয়কে জিজ্ঞেস করা হলো, আয়নায় কি দেখতে পাচ্ছ, নিষ্পলক তাকিয়ে প্রিয় বলেছে, আমার মানুষ। একই প্রশ্ন শরৎকে করতে সে উত্তর দিয়েছে, ব্যক্তিগত নারী। শরৎ ও প্রিয়র বিয়ে সম্পূর্ণ হলো কিছুক্ষণ আগে। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে প্রিয়কে শান্তিকুঞ্জের দোতলার শেষ ঘরটিতে বসিয়ে রাখা হয়। বাসর সাজিয়েছে ছেলেমেয়েরা। কামিনী ফুল দিয়ে বাসর। প্রিয়র পরনে একটা সাদা লেহেঙ্গা আর সিলভার জুয়েলারি। সব সাদার মাঝে ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিক, কি ভীষণ মিষ্টি দেখাচ্ছে। মাথার ওড়নাটা ঠিক করতে গিয়ে জুয়েলারির রিনঝিন শব্দ হতে লাগলো। খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো শরৎ। আর মুহূর্তে দরজা আটকে ফেল। ক্লান্ত সে বসে পড়ল সামনের সোফাতে। এক হাতের পিঠে কপালে ঘাম মুছে নিল। বুড়ো কুচকে প্রিয় বলল, অমন করে কে আসে? মনে হলো যুদ্ধ করে আসে নীরজ ভাই। দুহাত দুপাশে ছড়িয়ে সোফায় ঘাড় এলিয়ে ফেলেছে শরৎ। একবার উঁচিয়ে তাকালো, আবার খানিকক্ষণ আগে করা কথার জবাবে বলল, কম কি? আপনার দেবর ননদগুলোর সংখ্যা তো নগণ্য, তাই না? উফ, কি গ্যাঞ্জাম রে ভাই। বলে যে নো মানি নো হানি। কেন রে? ঘর আমার, বউ আমার, আবার আমাকেই টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢোকা লাগবে। 2-4 জন হলে মানা যেত, কিন্তু আমার অর্ধেক মান্থের স্যালারি। প্রিয় আটকে উঠল। নীরজ ভাই, আপনি কিপটা। ফাইনালি এক কিপটুস লোকের সাথে বিয়ে হলো আমার। সৎ হতবাক হয়ে তাকিয়ে রইল। তারপর বলল, এমন ভাব দেখাচ্ছেন যেন বিয়ে করার জন্য মরিয়ে যাচ্ছিলাম আমি। প্রিয়র গলার সাইড দিয়ে একটু জ্বলনি হচ্ছে। ওদিকে হাত দিয়ে ডলতে ডলতে বলল, তা নয় তো কি? চোখ বন্ধ করে শরৎ বলল, আমি কখনো আপনার জন্য রোড সাইড রোমিও সাজিনি। তবে আকারে ইঙ্গিতে বুঝিয়েছেন আমাকে আপনি না পেলে যেন আপনার গোটা পৃথিবীটাই বৃথা হয়ে যেত। একগাল হেসে শরৎ বলল, শোনেন বিবিজান, কেউ কাউকে না পেলে যেমন মরে না, তেমনি কাউকে পেলে জীবন ধন্য, অথবা না পেলে দুনিয়া বৃথা হয়ে যায় না। তাই বলে যে আপনাকে না পেলে আমার কিছুই হতো না তাও নয়। কিছু হতো অবশ্য। কি হতো জানেন? ছোট্ট করে জিজ্ঞেস করলো প্রিয়। কি হতো? আপনাকে না পেলে আমার আমৃত্যু আফসোস থেকে যেত। আকাশের দিকে তাকালে বলতে ইচ্ছে হতো, ইস, আমার নিজস্ব আকাশ নেই। আমার এই অগোছালো জীবনটা গুছিয়ে নেওয়ার অত তাগিদ থাকতো না। অফিস শেষে বাউন্ডুলে সেজে এই রাস্তা ও রাস্তা বাইক নিয়ে ছোটাছুটি ভোলা হতো না। আরামসে কাজ করতে রাতেও আমার স্টে করে যাওয়ার রেকর্ডটা অন্য কেউ ভাঙতে পারতো না অফিসে। এখন আর পারি না। 8 ঘন্টার কাজ 10 মিনিটে করার চেষ্টা করি। মাথায় সেট হয়ে থাকে সব সময় বাসায় ফিরতে হবে, ফিরে একজনকে কল করতে হবে। দিনের এত ক্লান্তি সব মুছে যায় তৎক্ষণাৎ। আমি মিথ্যে বলছি না এক বিন্দুও। কখনো কখনো ভীষণ কাজের প্রেশারেও আপনাকে আমার প্রয়োজন পড়ে, খুব মনে পড়ে, ছুটে যায় আপনার কাছে। কিছু সময় আপনার নামে দিয়ে অফিসে ফিরি, এনার্জেটিক হয়ে ফিরি না। এরপর ধুমসে কাজগুলো করতে থাকি। বাসায় ঢের কাজ নিয়ে আসি, রাত জাগি, পরদিন আবারও অফিস। সেদিন বিকেলের আগেই ফেরা হয়। বাসায় ফিরে ঘুমানোর আগে আপনার কথা মনে পড়ে। মনে হয়, আচ্ছা মেয়েটা কি করছে এখন? অফিস থেকে তো ফিরেছে, খেয়েছে কিছু, কল দিই। এরপর আপনার আওয়াজ তখন আমার কাছে আফিমের মতো কাজ করে, আর নিজেকে লাগে আজন্ম নেশাখোর। 5 দিনের অভুক্ত মানুষের মতো আচরণ করি। নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে আপনি নামক নেশাদ্রব্য সেবন করে যাই। ব্যাপারটা সাংঘাতিক। আর তড়িতে প্রিয় বলে ওঠে, এসব বলবেন না। কপাল কুচকে শরৎ হেসে ফেল। কেন? অন্যমনস্কভাবে প্রিয় বলল, আপনার প্রতি অসম্ভব প্রেম আসবে। এলে ক্ষতি কি? ভারী ব্যথিত আওয়াজে প্রিয় বলল, প্রেমের মরা জলে ডোবে না। কেউ কেউ প্রেমে পড়ে, কেউ বা প্রেমে মরে। যে পড়ে সে উঠতে পারে, বাঁচতে পারে, অথচ মৃতকে আমরা জীবিত করতে পারি না। তাছাড়া যারা প্রেম করে তাদের ডোবার জন্য জলের প্রয়োজন পড়ে না, তার এমনিতেই ডোবে। প্রিয় একবার ডুবেছিল, আরেকবার ডুবে না, ভাবাও কেমন অদ্ভুত। প্রিয় ইতস্তত করতে করতে শরৎ উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে কাবাডের সামনে গেল। কাবাড খুলে একটা হালকা রঙের সুতির শাড়ি বের করে প্রিয়কে দিয়ে পরল। প্লিজ চেঞ্জ করেন। এখনো কেন গায়ে এই 100 কেজি লেহেঙ্গা জড়িয়ে আছেন? এটা জড়িয়ে বেঁচে কিভাবে আছেন? নিঃশ্বাস তো ঠিকভাবে নিতে পারছেন না। আই অ্যাডমিট, এটা আপনাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। অনুষ্ঠান শেষ না? ছবি তোলা হয়েছে না? এখন তো চেঞ্জ করেন। আর কে দেখবে?
গেস্টরাও চলে গেছে অর্ধেক। পিওর গলায় আসতেছে মাত্রা ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু আমি তো সেজেছি আপনার জন্য। শরৎ থেমে গেল, চোখ পিটপিট করে শুধালো। আসলেই বলেছেন নাকি মুখ ফুসকে বেরিয়ে গেছে? না, আসলেই বলছি। ওকে দেন বলে শরৎ চেয়ার টেনে এগিয়ে বসলো পিওর মুখোমুখি। চোখে তার হাসির ঝলক। পিও তাকে আর কিছু বলল না, সেও তাকিয়ে রইল। চোখের সাথে চোখের সন্ধিক্ষণ যখন প্রায় মিনিট 5 পেরোলো, শরৎ নিষ্পলক রয়ে গেল। মুগ্ধ তার শীর্ষে পৌঁছে পড়ল। মাশাআল্লাহ, আমার বউ। পিওর পলক ফেলার আগে একটা শুষ্ক চুমু এসে থামলো কপালের ঠিক মাঝখানটায়। নিহিন করিডোরে এসে খেয়াল করলো এখানে পোহর দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। পোহর নিজেও নিহিনের উপস্থিতি লক্ষ্য করে কল কেটে ফেলল তৎক্ষণাৎ। নিহিনও সঙ্গে সঙ্গে বলল, প্রহর ভাই ঘাবড়াবেন না, আমি যাচ্ছি। পোহর আটকালো ওকে। শোনো। নিহিন এগিয়ে এসে পাশে দাঁড়িয়ে পড়ল। জি বলুন। বনিতা না করে সরাসরি পোহর পড়ল। নিজের উপর কারো ভীষণ রকমের রাগ নিয়ে বেঁচে থাকতে নেই। নিহিন, তুমি কি আমার উপর রেগে আছো? প্রথমবার পোহর ওকে নাম ধরে ডাকলো। প্রিয়তমের মুখে নিজের নামটা বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ। সে রেশ কাটতেই নিহিন মুচকি এসে বলল, রেগে নেই। সত্যিই তো? জি। অভিমান? আপনি আমার অভিমান ভাঙাতে আসবেন না। জেনেও তা মনে পোষার সাহস কি করে করি বলুন তো প্রহর ভাই? বেশ ভালো বলেছ। একগাল হেসে নিহিন বলল, ধন্যবাদ। পোহরের হাতে কফির মগটাতে সে একটা চুমুক দিয়ে পড়ল। বাচ্চা মানুষটা রাখতে নেই, অভিমান করতে নেই, তাদের শুধু পড়াশোনায় মন দিতে হয়। জি জানি। এসএসসি রেজাল্ট কি? জিপিএ 5। এইচএসসির প্রিপারেশন? অ্যাডমিশনে কিসের ইচ্ছা আছে? মেডিকেল। তাহলে তো নাওয়া খাওয়া ভুলতে হবে। জি। নিহিনের এই ছোটখাটো উত্তরে ইন্ট্রোভার্ট পোহর বলার মতো শব্দের ভীষণ অভাব বোধ করছে। কিছুটা সময় কাটলো, পোহর চুপ রইল। নিহিনও যাচ্ছে না। তার মনে হচ্ছে অনুভূতিরা মৃত হওয়ার পথে, আর এটা মনের ভেতর এক আকাশ সমান লালিত ভালোবাসা নিয়ে প্রিয়তমকে তার শেষ দেখা। এরপরও দেখা হবে, এরপরও কথা হবে, এরপরও আড্ডা হবে, এরপরও পোহর জিজ্ঞেস করবে প্রিপারেশন কেমন, রেজাল্ট কেমন, এরপরও বিভিন্ন সাজেশন দেবে। এরপর এমন শুল্কা একাদশী রাতে তার একত্রে কোথাও না কোথাও চাঁদ দেখবে, কিন্তু মনের ভেতর আর ভালোবাসা থাকবে না। কি ভয়ানক কথা। বেশ কিছুক্ষণের নিস্তব্ধতায় পোহর বলে উঠল, আমি কখনো কাউকে উপদেশ দিই না, দিতে পছন্দ করি না, তোমাকেও দেব না। এমনিতেই কিছু কথা বলবো। বলুন প্রহর ভাই। একটা মানুষের জীবনের সবচেয়ে ভয়াবহ স্টেজটা হচ্ছে কিশোর বয়স, যে বয়সটা তুমি আছো এখন। এই বয়সে মনে রঙিন প্রজাপতি উঠবে, এই বয়সে মনে ফ্যান্টাসি কাজ করবে, এই বয়সে সব ক্ষতিকর কাজগুলো করতে ইচ্ছে করবে। নিষিদ্ধতাও এই বয়সে আকর্ষণীয়। ছোটবেলায় মাটি দিয়ে খেলেছো না? হেসে পোহর বলল, প্রথমে মাটি নেওয়া, জল নেওয়া, এরপর দুটো পরিমাণ মতো মিশে বিভিন্ন জিনিসের আকৃতি, এবং শেষে রোদে শুকোতে দেওয়া। এই তো মাটিটাকে তোমার জীবন, আর বয়সটাকে ধরো রোদে শুকোতে দেওয়ার ধাপটা। এই বয়সে যত উত্তাপ সহ্য করে টিকে থাকতে পারবে, যত উত্তাপের মাঝে থেকে নিজেকে বিশুদ্ধ তৈরি করতে পারবে, ততটা সুন্দর হবে মাটির গঠন, তোমার জীবনের আকৃতি। তোমার মন হয়তো অনেক কিছুই বলবে, কেননা এই বয়সে মনটা কথা বেশি বলে, কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে যে নিজের ভালোটা বেছে নিতে পারে সে সেরা। রিমেম্বার ওয়ান থিং, মন সর্বদা তোমার ভালো চাইবে না। ম্যাক্সিমাম টাইম মন যা চাইবে তা তোমার জন্য অসম্ভব ক্ষতিকর। এই বয়সটাই বড় ক্ষতিকর। এই বয়স বাধা শুনতে চায় না, এই বয়স নেতিবাচকতা শুনতে চায় না, এই বয়স খারাপ দিকে আকৃষ্ট হয়। তোমার ধারণা আছে তুমি ভুক্তভোগী? এই বয়স তোমাকে ভীষণ রকমের একটা কষ্ট দিয়েছিল। ভুল না হলে সে কষ্টটা আমি। ভুলটা পাপ হওয়ার আগে যদি নিজেকে সংবরণ না করো, মাটি ভেঙে যাবে, ফুল ঝরে পড়বে। নিন অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে রইল। পোহরটা দেখে মলিন হাসলো। নিহিন, তুমি ভীষণ মিষ্টি একটা মেয়ে। আর আপনি অন্য কারোর? আমি অন্যের না হলে বোধহয় তোমাকে একটা সুযোগ দিতে দ্বিধা করতাম না। আপনি অন্যের না হলে আপনাকে পাওয়ার জন্য সর্বোচ্চ সীমা অতিক্রম করতে কার্পণ্য করতাম না। নিহিন, হুম। তুমি ভালো থেকো মিষ্টি মেয়ে। তোমার মিষ্টত্ব সর্বদা থাকুক, আর তোমার ভবিতব্য তোমার প্রথম ভালোবাসা ভুলিয়ে দেওয়ার মতো ভালোবাসুক। মিহি করে হেসে ফেল নিহিন। আপনাকে ধন্যবাদ প্রহর ভাই। কেন? আমাকে ভালোবাসা চেনানোর জন্য। সেজন্য আমি আপনার কাছে আমৃত্যু কৃতজ্ঞ থাকব। কিছুটা থেমে নিহিন আবার বলল,
আমি চাই না আপনার আর আমার মাঝে সংকোচের বিশ্রী দেওয়াল তৈরি হোক। আপনি আমার ভাবির ভাই, সেই সঙ্গে আমার ভীষণ পছন্দের মানুষ। শেষ অবধি একটা সুন্দর অসম্পর্ক থাকুক আমাদের অপ্রেমের। আপনাকে আমি কখনো অপ্রস্তুত বোধ করতে দেব না, তিন সত্যি। পর হেসে বলল, এরকম মনোভাবেই থেকো সবসময়। পজিটিভিটি কতটা প্রয়োজন মানুষের ভেতর জানা নেই তোমার। কেবলমাত্র পজিটিভ থিঙ্কিং দিয়ে মানুষ বিষকেও অমৃত রূপে সেবন করতে পারে, মৃত্যু সমান যন্ত্রণাকেও গা শোয়া করে নিতে পারে। এভাবে তাদের কথা ছিল আরও কিছুটা সময়। দুজনেই একে অপরের সাথে সহজ হয়েছে। কি বলবে তাদের মধ্যকার সম্পর্কের জটিলতা কতখানি কেমন, দেখতে তো লাগে যেন সবই স্বাভাবিক,